সৎবোনের পছন্দ নয় বলে মাথার সব চুল আজ কেটে দিল আমার সৎমা। অনেক কান্নাকাটি করার পরও আমার একটা কথাও শুনলেন না উনি। রূপ জিনিসটা কার পছন্দ নয়? সবাই রূপবতী তরুণী পছন্দ করেন, অনেকে চান সুন্দরী হতে। কিন্তু আমার কাছে রূপবতী হওয়া একটা অভিশাপ। নিজের চেহারার জন্য আমি অভিশপ্ত। আমার সৎমা এবং বোন সবসময় আমার রূপের হিংসা করেন। আমার মাঝে মাঝে মনে হয় ওইসব মেয়েদের মতো আমার মুখেও কেন অ্যাসিড ছুঁড়ে মারে না। চুলকাটা শেষ হয়ে গেলে তরির হাত ধরে ফেলে দেওয়া হয় উঠোনের এক কোণে। সৎমা ও বোন হাসতে হাসতে বাড়ির বাইরে চলে যায়। তরি সেখানেই বসে কাঁদতে থাকে। এই জন্য নয় যে তার চুলগুলো কেটে দেওয়া হয়েছে। সে কাছে যে বাবা বারান্দায় বসে থেকেও কিচ্ছুটি বলল না। তরি গ্রামের একটা নিম্ন মধ্যবিত্ত পরিবারের মেয়ে। কাছের মানুষ বলতে তার কেউ নেই। তরির বয়স ৩ কি ৪ হতে না হতেই মা কলেরায় আক্রান্ত হয়ে এক রাতে মাঝে মারা যায়। বাবা সে সময় মেয়ের চিন্তাতেই আরেকটা বিয়ে করে নিয়ে আসেন। তবে কিছুদিন যাওয়ার পর সৎমায়ের প্রয়োজনায় এসে বাবা আস্তে আস্তে বদলাতে শুরু করেন। সৎমা তরির যত্ন নিতেন না, বিশেষ করে নিজের একটা মেয়ে হওয়ার পর। তরির চেহারা ওর সৎ বোনের চেয়ে অনেক ভালো হয়, সৎমায়ের এতে অনেক হিংসে হতো। তরির বয়স এখন ১৯-এর কাছাকাছি। ওর ছোট বোনের বয়স ১৫ কি ১৬ হবে হয়তো। তরির চেয়ে কম সুন্দরী হয়, অনেকটা হিংসা হয় ওর। সেই জন্যই তো আজ তরির মাথার চুল মাকে দিয়ে জোর করে কেটে দিল। মামে অনেকটা খুশি আজ তরির এমন অবস্থা দেখে। তরির কিছু করার নেই, কারণ কিছু করতে গেলে এবারের বাসি ভাতও যে তার কপালে জুটবে না। কাটা চুলগুলো হাতে তুলে নিয়ে বাড়ির পেছনে পুকুর পাড়ে চলে আসে তরি। পুকুর পাড়ের ওপর একটা বাঁকানো খেজুর গাছ আছে। পুকুরের পানির ওপর দিয়েই কিছুটা বাঁক হয়ে আছে গাছটি। এখানে প্রায় এসে বসে থাকে সে। হাতে থাকা কাটা চুলগুলো নিয়ে গাছের ওপর গিয়ে বসে তরি। পা পানির উপর মেলে দিয়ে কাটা চুলগুলোর সামনে ধরে সে। নিজের এমন অবস্থার জন্য সে নিজের বাবাকে কখনো দোষারোপ করে না, সে দোষারোপ করে নিজের মাকে। আচ্ছা, মাকে আমাকেও নিয়ে যেতে পারছিলেন না? স্বার্থপরের মতো একা একা শান্তির ঘুম ঘুমাতে চলে গেলেন। নাকি আমি ওনার বোঝা হয়ে গিয়েছিলাম যে এত তাড়াতাড়ি আমায় একা করে চলে গেলেন? হাতে থাকা চুলগুলো সহ পুকুরে শো করে তলিয়ে গেল তরি। সাঁতার সে জানে, তবে আস্তার সাঁতার কাটার ইচ্ছে নেই তার। এই গভীর পুকুরটাতে তলিয়ে যেতে ইচ্ছে করছে আজর। কিন্তু কথায় আছে না, অভাগী যেখানে যায় সাগর শুকিয়ে যায়। এবারও এমন হলো। ঠিকমতো সে ডুবেও মরে যেতে পারল না। তার আগে একজন পুকুরে ঝাঁপ দিয়ে তরিকে তুলে আনলো। তরিদের গ্রামটা আসলে লালমনিরহাটের কোলাঘাটে, যার পাশ দিয়ে বয়ে গেছে ধরলা নদী। জায়গাটা বেশ লোকপ্রিয় হওয়ায় বিভিন্ন জায়গা থেকে লোকজন ঘুরতে আসে সেখানে। তরিদের বাড়ির পেছনে পাশ দিয়ে রাস্তা গেছে। এমনিই ঘুরতে আসা লোকজনের মাঝে কেউ একজন তরিকে ডুবতে দেখে ফেলে। এরপর তরিকে উদ্ধার করে ঘাটে আনে। তরিকে কোলে করে ওদের বাড়িতে নিয়ে আসে। যে তরিকে তুলে আনলো তার বয়স হয়তো ৪০-৪৫-এর কাছাকাছি হবে। তবে দেখে মনে হয় একদম সুস্থ সবল মানুষ। উনি তরির সুস্থতার খেয়াল করে নিজের গাড়িতে থাকা কিছু ঔষধ তরিকে খাইয়ে দিলেন। তরির বাবা পাশে ছিলেন। লোকটির এমন পরিচর্যা দেখে তরির বাবা বেশ লজ্জিত হলেন। লোকটিকে দেখে মনে হলো উনি একজন ডক্টর। যাই হোক, তরির জ্ঞান ফেরার আগে লোকটি তরির বাবার কাছে বিদায় নিলেন। বাড়িতে তরির সৎমা ও বোন ছিল না। এতক্ষণ তরির জ্ঞান ফেলে নিজেকে বারান্দার ছোট্ট চৌকিতে আবিষ্কার করলো। পাশে ওর সৎমা ও বোন দাঁড়িয়ে আছে। ওর জ্ঞান ফিরতে দেখলেই বলে, মরণ? অভাগে মরেও না। কোথা থেকে যে ওসব ফিরিস্তা আসে পড়ে। হ্যাঁ গো, একটু আগে ডুব দিতে পারস নাই? নাকি আরেকজন দেখা ফের ডুব দিছিস, যাতে করে কেউ আয়সা বাঁচায়? তরি এসবের মানে কিছুই বুঝতে পারল না। প্রচুর মাথা ব্যথা করছে। মাথায় ভেজা ওড়না পেঁচিয়ে ঘরের ভেতর চলে গেল। তরি গরিব ঘরের মেয়ে হলে কি হবে, পড়াশোনায় প্রচুর মেধাবী। পড়াশোনা ওর সৎমা চেয়েও আটকাতে পারেনি, কারণ ছোট থেকে বৃত্তি পাওয়ায় আর এ ব্যাপারে কারো সাহায্যের প্রয়োজন পড়েনি ওর। এসএসসিতে অনেক ভালো রেজাল্ট করেছিল। শহরের একটা নামিদামি স্কুলে পড়ার সুযোগও পেয়েছিল সে। তবে পরিবারের চাপে এসে যেতে পারেনি, তাই গ্রামে একটা কলেজে ভর্তি হয় সে। এখন উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের ছাত্রী সে। ৪ কি পার হবে হয়তো। তরির বাবা উঠোনে বসে কুলোয় গুণের তাতে গিট লাগাচ্ছিল। সে সময় সেদিনের মধ্যবয়স্ক লোকটি তরির বাবার সামনে এসে দাঁড়ায়। তরির বাবা লোকটিকে দেখে চমকে যায়। উঠোনে দাঁড়িয়ে সালাম দেয়। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। কিছু কইবেন সাহেব? জি, আপনার মেয়েকে আমি আমার বাড়ির বউ বানিয়ে নিয়ে যেতে চাই। বিয়ে? জি। কথাটা শুনে তরির বাবা চিন্তিত মুখে দাঁড়িয়ে রইলেন। তৎক্ষণাৎ লোকটি তরির বাবার হাতে একটা ব্যাগ ধরিয়ে দিলেন। ব্যাগটা ওজনে বেশ ভারী লাগছিল, তাই সামাল দিতে না পেরে হাত থেকে মাটিতে পড়ে যায়। ব্যাগের চেনটা খোলা থাকায় ব্যাগের ভিতরে থাকা বস্তুগুলো বেরিয়ে আসে, যেগুলো হলো টাকার বান্ডেল। তরির বাবা আর যাই হোক লোভী নন, তবে এমন সময় সংসার চালানো বেশ কঠিন। ওনারও বয়স হয়েছে, খুব একটা খেটে রোজগার করারও সামর্থ্য ওনার নেই। তাই সামনে থাকা ব্যক্তিটির দিকে তাকে উনি বললেন, সাহেব, আমি জানি না আপনি কে।
এইটিও জানি নে আমার মেয়েকে কি জন্যে আপনার নিজের বাড়ির বউ বানাতে চান। তবে আপনাকে দেখে ভদ্রলোক মনে কয়, তাই কই আমি আমার মেয়েকে বিয়ে দিতে পারবো, তবে আমারই 2-3 দিন সময় দেন। আকুতির স্বরে বলল কথাগুলি। লোকটি কিছু একটা ভেবে উত্তর দিল, দেখুন আমি কালকের মধ্যে আপনার মেয়েকে নিয়ে যেতে চাই, তাই যা ভাবার জলদি ভাববেন। আমি এখন আসি। কথাটা বলে আর এক মুহূর্ত দেরি না করে চলে গেল লোকটি। যাওয়ার পথে লোকটি দেখতে পেল লাল হিজাবে তরির বাড়ির দিকেই আসে। বাড়ির সামনে অত বড় গাড়ি দেখে বেশ বিস্মিত হয় তরি। তাড়াতাড়ি গিয়ে বাড়িতে ঢুকে সে উঠোনে গিয়ে দেখে ওর বাবা উঠানে একটা ব্যাগের পাশে পড়ে থাকা অনেকগুলো টাকার বান্ডেল গোছাচ্ছে। বাবার কাছে গিয়ে কপাল হালকা কুচিয়ে জিজ্ঞেস করে, বাবা এত টাকা কোথায় পেলে তুমি? তরির বাবা বেশ হকচকিয়ে জবাব দেন, তুই ঘরে যা তো, সব কথা তোর না শুনলেও চলবো। আর এখন ঘরে যা। তরি আরো বেশি সন্দেহের দৃষ্টিতে তাকায় বাবার দিকে। টাকার ব্যাগ বাবার হাত থেকে উঠোনের একপাশে ছুঁড়ে ফেলে দিয়ে বলে, বাবা তোমায় যেটা বলেছি তার জবাব দাও। এত টাকা কোথায় পেলে? দেখ তরি, তরি যেইটা কইছি সেইটা শোন, যা ঘরে যা। মাথা গরম করাবি না কইলেম। বেশ রাগান্বিত হয়ে তরির বাবা এমন রাগ দেখে আর কিছু বলল না, ঘরে চলে গেল। আর যাই হোক, এবারে কারোর ওপর দিয়ে কথা বলার সাহসও অনেকদিন আগেই হারিয়েছে, যখন থেকে এ বাড়িতে ওর নতুন মা এসেছে। বিকেলের দিকে মা মেয়ের পুরো পাড়ার খবর নেওয়া হয়ে গেলে বাড়ি ফিরে রসুই ঘরের দায়িত্বটা তরি সামলায়। বলা চলে প্রায় সকল কাজই সে করে। ওদিকে মামে দুজনে মিলে সারা গা মেরে খায়। পুকুরে গিয়ে গোসল সেরে দুজনে মিলে ঘরে ঢুকে চৌকির একপাশে সে ব্যাগ দেখতে পায়। ব্যাগে কি আছে তা দেখতে ব্যাগের চেন খুলতে দেখে অনেক টাকা। টাকাগুলো দেখে মামে দুজনের চোখ বড় বড় হয়ে যায়। ব্যাগের মধ্যে হাত ঢুকিয়ে টাকার ব্যান্ডেলগুলো নাড়তে থাকে। তরির বাবা ঘরে প্রবেশ করলে জিজ্ঞেস করে, হ্যাঁ গো, কোথায় পেলে গো এত টাকা? চুরি চাকারি করলে নাকি লটারি লেগে গেছে? আহ, তোমার শুরু হইয়া গেল না? আরে আজ একটা লোক তরির বিয়ার জন্য আইছিল, সেই দিয়ে গেল এত টাকা। এখন এই ডেকাটা দিদি আজীবনের মতো যাও। তাহলে আগে তোমরা দুজনে মিলে তরির এই বিয়ের জন্য রাজি করাও, বুঝলা? সকাল সকাল সৎমা ও বোনের আদর দেখে তরি হতভম্ব হয়ে বসে আছে। যে মহিলা কালি ওর মাথার চুল কেটে দিল, আছে ওর চুলের জন্য আফসোস করছে। হাতে এক বাটি পায়েস, ছানার সন্দেশ, আরও কয়েক প্রকার মিষ্টি এনে তরিকে আদরে ভাবে খাওয়াচ্ছেন উনি। এতটা আদর তরির মনে কেমন যেন ঝড়ের আভাস দিচ্ছে, কারণ এর আগে যতবার এমন হয়েছে ততবারই কোনো না কোনো গণ্ডগোল হয়েছে জ্বর জীবনে। খাওয়া দাওয়া বাদ দিয়ে সৎমাকে বলে ওঠে তরি, মা কিছু হয়েছে? আমাকে এত আদর যত্ন করছেন। নাটকীয়ভাবে সৎমা বলে ওঠে, আর বলিস নে তরি, আজ তোর বিয়া হইয়া গেলে তো আর আদর করবার পারুম না। তাই জন্যে আজ তোর পছন্দের মিষ্টিগুলান খাওয়াতে আইলাম রে। বিয়ে? কার বিয়ে? ও মা, তোর বিয়ে? কি? এমন কিছুর আশঙ্কা ছিল তরি। অবাক চোখে তাকিয়েছে ওর সৎমায়ের দিকে। ওদিকে বোনও মিটিমিটি আসে। নিজেকে প্রচুর বোকা মনে হচ্ছে তরির। এটা ছাড়াই এ বাড়িতে আর কি বা আশা করতে পারে ও? এর প্রতিরোধ কখনোই করতে পারবে না সে জানে। এটাও বোঝার বাকি নেই কালকের টাকাগুলো কিভাবে এসেছে। বাকি রইল নিজের বাবার কথা। আচ্ছা, নিজের মেয়েকে তাহলে বিক্রি করে দেওয়াটা খুবই গর্বের ব্যাপার। সব চিন্তা ভাবনা মাথা থেকে দূর করিয়ে দিয়ে তরি ওর সৎমাকে উদ্দেশ্য করে বলে, আমি কোনো বিয়ে টিয়ে করতে পারবো না। কথাটা শুনে মুহূর্তের মাঝে ওর সৎমের মুখ কালো হয়ে গেল। রাগান্বিত স্বরে বলল, বিয়ে করবি না মানে? করবো না ব্যাস। তোমরা আমায় জোর করতে পারবে না। মরণ, তুই বিয়ে করবি না তোর ঘাড় করবে। শোন তরি, আজ তোরে বিয়ে দিয়ে নিয়ে যাবে। কোনো গন্ডগোল পাকালে তোর জন্মে শিক্ষা দিব। চল মিলি। তরির সৎ বোনের নাম মিলি। কথাগুলো শরীরে কাটার মতো বিধলে কিছু করার নেই। সৎমায়ের স্বভাব সম্পর্কে খুব ভালো করে জানে। যদি ওনার কথা মতো না চলা হয় তাহলে তরির অবস্থা আরও খারাপ করে দিতে পারে। মন চায় পালিয়ে যেতে, কিন্তু তাও করতে পারবে না সে, কারণ অতটা সাহস ওর মাঝে নেই। আর কোথায় বা যাবে, কী বা করবে, কোথায় থাকবে? এত কিছুর মাঝে আরও একটা জিনিস ওর মাথায় ঘুরপাক খাচ্ছে। আচ্ছা, কে এত টাকা দিয়ে আমায় কিনে নিল? শেষোক্ত কথাটি মনে করে নিজের অজান্তেই চোখের কোণে জল চলে আসে তরির। পরনে বোরখা ও মাথায় হিজাব পরে নিজের ঘরে বসে আছে তরি। একটু আগে রেজিস্টার পেপারে সাইন করলো সে। এখন চলে যেতে হবে ওর। একদম স্তব্ধ হয়ে বসে আছে সে। যাকে নিজের জীবনটা দলিল করে দিল তাকে দেখা দূর নামটাও জানা হয়নি। একটু পর তরির রুমে সেই মধ্যবয়স্ক লোকটি প্রবেশ করলো এবং গম্ভীর গলায় বলল, চলো, আমাদের অনেকটা পথ যেতে হবে। জমকালো সাজে সাজানো একটি আলিশান রাজপ্রাসাদের মতো বাড়ির সামনে এসে গাড়িতে থামে। সঙ্গে সঙ্গে বাড়ির বাইরে থাকা সিকিউরিটি এসে গাড়ির দুপাশের দরজা খুলে দেয়। এক পাশ থেকে সেই মধ্যবয়সী লোকটি বেরিয়ে আসে। গাড়ি থেকে নেমে অন্য পাশের দরজার কাছে গিয়ে হাত বাড়িয়ে দেন উনি। হাতটাকে পাশ কাটিয়ে গাড়ির ভেতর থেকে বেরিয়ে আসে তরি। এতে লোকটির কিঞ্চিত খারাপ লাগলেও কিছু বলেন না। এমন হওয়াটা স্বাভাবিক ছিল। বাড়ির কয়েকজন কাজের লোককে গাড়িতে থাকা ব্যাগ নিয়ে আসতে বললে তরি বারণ করে।
আমি আমার ব্যাগ নিজে উঠাতে পারবো। আমার কারো সাহায্যের প্রয়োজন নেই। বাড়িটা বাইরে থেকে যতটা সুন্দর, ভেতর থেকে আরও বেশি সুন্দর। বিভিন্ন রকম শোপিস, আসবাবপত্র, যার বেশিরভাগই অ্যান্টিকের। সবকিছু অনেক সুন্দরভাবে গোছানো, হবেই না কেন? যেখানে বাড়ির এক এক রকমের কাজের জন্য এক একটা করে কাজের লোক রাখা। বাড়ির ভেতরে যাওয়ার পর লোকটি একজন মহিলাকে বললেন তরির রুমটি দেখিয়ে দিতে। মহিলাটি ওনার কথা মতো তরিকে নিয়ে দোতলার একটি রুমে নিয়ে গেলেন। রুমটা দেখে তরি অনেকটা অবাক। এত বড় রুমের আগে কখনো দেখেনি সে। মনে হচ্ছে যেন ওদের বাড়ির সমান জায়গাও কম পড়বে এই রুমের সমান হতে গেলে। একটা ফুটবল গ্রাউন্ডের মতো। তবে এসব কিছু দেখার পরও তরি অনেকটা উদাসীন। মনের মাঝে ঝড় বসে ওর। কি করে আজ কি হয়ে গেল? এক মুহূর্তে ওর পুরো পৃথিবীটাই পাল্টে গেল। অভাগী হলেও কে এমন অভাগী হয়? নিজের বাবার বাড়ি ছেড়ে আসার সময় একটা কথা বলেনি সে। শুধু চোখের জল ভাসিয়েছে। আসার পথে লোকটিকে। কি তার পরিচয়? কিছুই জানা হয়নি তরির। তরির একটা কথায় মাথা ঘুরছিল। জীবনে একটা কাছের বন্ধু ছিল যেটা বই, তার সাথেও সম্পর্ক ছিন্ন হয়ে গেল আজ থেকে। তরি জানে না এরপর কি হতে চলেছে তার জীবনে। অবশ্য জীবন নিয়ে ভাবনা তরি অনেক আগেই ছেড়ে দিয়েছে। কারণ ওর জীবনের তরি যে আগে থেকে ডুবে রয়েছে। তরি রুমের বিছানা পুরোটা গোলাপ আর গাজরা ফুল দিয়ে সাজানো। সমস্ত রুমের দেয়ালে গোলাপ ফুল লাগানো। জায়গায় জায়গায় চৌবাচ্চা রেখে তার মাঝে মাঝে ছোট মোমবাতি জ্বালিয়ে দেওয়া হয়েছে। এক কথায় রুমটা দেখে অসম্ভব সুন্দর লাগছে। সাথে আসা মহিলাটি তরিকে বাথরুম দেখিয়ে ফ্রেশ হয়ে নিতে বলে এবং আলমারি খুলে একটা গোলাপি রঙের শাড়ি এনে তরির হাতে ধরিয়ে দেয়। হাত মুখ ধুয়ে এটা পরে নিন ম্যাডাম, আমি আপনার খাবার পাঠিয়ে দিচ্ছি বলে মহিলাটি চলে যান। তরিরও বেশ খারাপই লাগছিল, তাই বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে শাড়িটা পরে নেয়। মাথার চুলগুলো না থাকার পরও তরিকে দেখতে মাশাল্লাহ লাগছে। কারণ এমনিতেও সে প্রচুর সুন্দরী, বলা চলে রূপের তরি। তবে নিজেকে কখনো সুন্দরীর তালিকায় রাখতে চায় না সে। যতটা পারে নিজেকে সবার থেকে গুটিয়ে রাখার চেষ্টা করে। কিছুক্ষণ পর একজন সার্ভেন্ট এসে তরির রুমে খাবার দিয়ে যায়। খাবারের প্রতি বেশি একটা ঝোঁক নেই ওর, তাই কিছু না খেয়েই বিছানায় গিয়ে বসে পড়ল সে। আজ হয়তো তাকে অত টাকা দিয়ে বিক্রি হওয়ার মূল্য চোকাতে হবে নিজের শরীর দিয়ে। রুমের মাঝে একটা বড় সেলফে থাকা বিভিন্ন মনীষীদের বইয়ের মাঝে ডেল কার্নেগির লেখা একটা বই পড়ছিল তরি। সে সময় একজন দরজায় নক করে বলে, আমি কি ভেতরে আসতে পারি? তরি কি বলবে ভেবে পাচ্ছে না, কারণ এবারের কোনো কিছুর ডিসিশন নেওয়ার বিষয়ে অজ্ঞাত সে। আবারও দরজায় কড়া নাড়ার আওয়াজ আসে। আসতে পারি? কিছুটা ভেবেই তরি উত্তর দেয়, জি আসুন। দরজা দিকে চোখ পড়ে তরির। সাদা সাটো কালো প্যান্ট, তার হাতের উপর গুছিয়ে রাখা সাদা অ্যাপ্রন ও গলায় ঝোলানো স্ট্যাথোস্কোপ সহ একজন সুদর্শন যুবক রুমে প্রবেশ করলো। চুলগুলো অগোছালো হয়ে আছে, মুখে খোঁচাখুচি দাড়ি থাকায় ছেলেটির সৌন্দর্য আরও বেশি প্রকাশ পেয়েছে। হাসি দেওয়ায় গজদাঁতটা বেরিয়ে এলো, যেটা ছেলেদের সৌন্দর্য আরও বাড়িয়ে দিল। তরি নিজের চোখ নামিয়ে নেয়, হালকা ভয়ার্থক সুরে বলে, আপনি কে? ছেলেটি হেসে দিয়ে বলে, কেন দেখতে পাচ্ছি না? আর যাই হোক, আমি কিন্তু ভূত নই, এ ব্যাপারে নিশ্চিত থাকতে পারেন। আপনার ঘাড় মটকাবো না। আরেকবার ছেলেটির দিকে তাকিয়ে দেখে তরি। ছেলেটি সেখানে দাঁড়িয়ে মৃদুস্বরে হেসে চলেছে। কিছুটা ভয় কন্ট্রোল করে ছেলেটিকে উদ্দেশ্য করে বলল, আপনি আমাকে চেনেন? তরির এমন প্রশ্নে ছেলেটি আবারও হেসে দেয়। এবার হেসে দিয়ে বলে, বাবা ঠিকই খোঁজ নিয়েছিল আপনার ব্যাপারে। আপনি তো দেখছি আসলে অনেক বোকা। আচ্ছা, আপনাকে চিনব না তো কি অন্য মেয়েকে চিনব? বাবা মানেই ঠিক বুঝলাম না। আমার মনে হয় আপনি ঠিকভাবে কিছু জানেন না, তাই না? অবশ্য বাবা বলেছিল পরে জানাবে। তবে একটু অপেক্ষা করুন, আমি ফ্রেশ হয়ে আসি, এসে আপনাকে সব বলবো, ওকে? বলে ছেলেটি একটা মুগ্ধ করা হাসি দিয়ে আলমারি থেকে পরনের জামাকাপড় ও টায়াল হাতে ওয়াশরুমে চলে গেল। এদিকে তরি হাঁ করে বসে আছে। কিছুক্ষণ পর ছেলেটি একটা লাল টি শার্ট ও সাদা ট্রাউজার পরে ওয়াশরুম থেকে বেরিয়ে এলো। মাথার চুল মুছতে মুছতে তরিকে উদ্দেশ্য করে বলল, রূপের তরি, ওভাবে তাকিয়ে থাকলে যে আমি অনেক লজ্জা পাবো, তখন আমার মুখটা যে ঢেকে রাখতে হবে। বলে আবারও হেসে দিল। কথাটি শুনে তরি বেশ লজ্জা পেল। চুল মোছা হয়ে গেলে ড্রেসিং টেবিলের সামনে থাকা টুলে নিয়ে তরি সামনে এসে বসলো এবং বলল, এবার বলি, যে লোকটি আপনাকে রেজিস্ট্রি পেপারে সাইন করিয়ে নিয়ে এলেন উনি আমার বাবা, ডক্টর রিশাদ চৌধুরী, এবং আমি ওনার ছেলে এবং আপনার লিগ্যাল হাজবেন্ড রূপক চৌধুরী অর্ফে রূপ। আমি অবশ্য ডক্টর, তবে এখন ইন্টার্নি করছি, ছোট ডক্টর বলা চলে। আপনি এখন আছেন চৌধুরী ম্যানশনে। আজকে অবশ্য আপনার এবং আমার বিয়ের রেজিস্ট্রি হলো। হ্যাঁ, আপনার মনে প্রশ্ন জাগতে পারে কেন আমি জানি। আসলে আজকে অনেক জরুরি একটা সার্জারির জন্য ওটিতে থাকতে হয়েছে, নইলে আমার বিয়েতে আমি নেই এমনটা তো মানতে পারা যায় না, তাই না? আবারও হেসে দিয়ে তরি সবকিছু বোঝার পরও মুখ গোমরা করে বসে আছে। কারণ ও জানে এত বড়লোক ঘরে বিয়ে হওয়া মানে ওকে নয়, শুধুমাত্র ওর শরীরটা ভোগ করতে হয়তো অত টাকা দিয়ে বিয়ে করে দিয়ে আসা হয়েছে। তরিকে চুপ থাকতে দেখে রূপ বলে, দেখুন রূপের তরি, বলেই জিবায় কামড় দেয়।
আচ্ছা, আপনাকে এ নামে ডাকছে বলে কি রাগ করছেন? নিশ্চুপ। আমি কিন্তু রূপ শব্দটির নিজেকে বোঝাচ্ছি না। রূপটা আপনার রূপেই দেখে বলছি। রবীন্দ্রনাথ সোনার তরী লিখেছিলেন। দেখেছিলেন কিনা জানি না, তবে আমি যে রূপের তরী দেখেও নিলাম, আবার পেয়েও গেলাম। তরীর আর বসতে বাকি নেই যে ওকে এখানে কেন আনা হয়েছে। তবে ওকে অবাক করে দিয়ে রূপ বলে, অনেক দূর জার্নি করে এসেছেন, নিশ্চয়ই খুব ক্লান্ত। আপনি শুয়ে পড়ুন, আমিও শুয়ে পড়ি। আর হ্যাঁ, চিন্তা করবেন না, আপনার আমার মাঝে ইন্ডিয়া ও পাকিস্তানের মতো বর্ডার থাকবে। বলে আবারও হেসে দিল। বিছানার মাঝখানে এক গাদা বালিশ দিয়ে দুটো সেকশনে বিছানা ভাগ করে দিল রূপ। এরপর নিজে জায়গায় গিয়ে শুয়ে পড়ল সে। তরি ছেলেটিকে দেখে ভীষণ অবাক হলো। আসলে কি সে এতটা ভালো, নাকি কোনো ঝড় আসার আভাস মাত্র? এসব চিন্তা করতে করতে ওভাবে কখন যে ঘুমিয়ে পড়েছে খেয়াল নেই। মাঝরাতে হঠাৎ কারো নরম ঠোঁটের আলতো স্পর্শ কপালে সহ গালে ও হাতে অনুভূত হতে লাগলে ঘুম থেকে জেগে ওঠে রূপ। ঘুম ভাঙলে দেখতে পায় তরিওকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে আছে। তরির মুখটা রূপের মুখের সাথে একদম লেগে আছে। রূপের কিছুটা হাসি পায় তরিকে এভাবে দেখে। মেয়েটা যে আসলে পাগলি। তারপর ভাবে, হয়তো বোনকেও এমনভাবে জড়িয়ে ধরে ঘুমায়। তরিকে নিজের কাছ থেকে ছাড়িয়ে সুন্দর করে নিজের জায়গায় শুয়ে দেয়। চুলগুলো না থাকায় একদম বাচ্চাদের মতো লাগছে তরিকে দেখতে। রূপ চাইছে তরির কপালে ভালোবাসার পরও সেঁকে দিতে, কিন্তু সে এমন কিছুই করল না। আবারও নিজের জায়গা গিয়ে তরির দিকে মুখ করে শুয়ে পড়ল। বিছানার দুপাশেই বিশাল বিশাল কাচের জানালা ভেদ করে চাঁদের রূপালী আলো তরির মুখে এসে পড়ছে। এতে ওর মুখটা দেখতে আরো আকর্ষণীয় হয়ে উঠছে। রূপ সেদিকে তাকিয়ে ভাবনার সাগরে ডুব দিল। রূপের বাবা মা ভালোবেসেই খুব কম বয়সে বিয়ে করেছিল। তখন দুজনেই মেডিকেল স্টুডেন্ট। আসলে এত তাড়াতাড়ি বিয়ে করার কারণটাও বড় ছিল। রূপের মা প্রেগনেন্ট ছিলেন। ঋষা চৌধুরী ওর মাকে ঠকাতে চেয়েছিলেন না বলে তাড়াতাড়ি বিয়ে করে নেন। কয়েক মাস যাওয়ার পর রূপ জন্ম নেয়। তবে রূপের মা নিজের ক্যারিয়ার ঠিক করার লক্ষ্যে রূপের বাবার সাথে ঝামেলা করেন। এরপর ঋষা চৌধুরীর অনিচ্ছা সত্ত্বেও দুজনের আলাদা হয়ে যেতে হয়। রূপের মা চাননি রূপকে নিতে, তাই রূপ তার বাবার কাছে বড় হতে থাকে। ঋষা চৌধুরী নিজের ছেলেকেও ক্যারিয়ার দুটোই সমানভাবে পরিচালনা করতে থাকে। এক পর্যায়ে এসে উনি সুখের মুখ দেখেন। আস্তে আস্তে ঋষা চৌধুরী একজন বড় দক্তর হয়ে সাফল্য অর্জন করেন। রূপের মা আফসোস করলেও আর কোনোভাবেই ঋষা চৌধুরীকে মানাতে পারেন না। আর নিজের ছেলেও কাজ নিয়ে সবসময় বিজি থাকতেন তিনি। রূপ ছোটবেলা থেকে বাবা মায়ের মতো প্রচুর মেধাবী। তাই তো এখন সে ঢাকা মেডিকেল কলেজে ইন্টার্নি করতে পারছে। মায়ের শূন্যতা ঋষা চৌধুরী কখনোই উপলব্ধি করতে দেয়নি রূপকে। রূপও কখনই মায়ের কাছে যেতে চায়নি। ওর কাছে ওর বাবাই সব। সেদিন পানিতে তরিকে ডুবতে দেখে ঋষা চৌধুরী উদ্ধার করেন। মেয়েটির মুখের দিকে তাকিয়ে একটা মায়া ও স্নেহের অনুভূতি জাগে। তাই 4-5 দিন ধরে ওর সব খবরাখবর নিয়ে সোজা বিয়ের প্রস্তাব নিয়ে আসেন। উনি ইচ্ছে করে টাকাগুলো এনেছিলেন, যাতে তরিকে নিজের বাড়ি বউ বানানোয় কোনো সংশয় না থাকে। এবং এই সংশয় কেটে গেল যখন রেজিস্ট্রি পেপারে তরি সাইন করলো। একটা জিনিস ক্লিয়ার করি, বিয়ের রেজিস্ট্রি পেপারে কনের স্বাক্ষর তার বাবা করলে যেমন বিয়ে হবে, তেমনি ছেলের বাবা ছেলের হয়ে স্বাক্ষর করলেও বিয়ে হবে। এটা অনেকের কাছে গোলমাল লেগেছে, তাই বলে দিলাম। ভাবনার ঘরে কখন যে ঘুমিয়ে পড়েছিল রূপ তার ঠিক নেই। মুখে পানি ছিটা পড়ায় চোখ টিপটিপে ঘুম ভাঙল ওর। ব্যাপারটা কিছুটা বিরক্তি হলেও সেটা আবার তরিকে দেখে ভালো লাগায় পরিণত হলো। হাসি মুখে তরি দিকে চেয়ে মুচকি হেসেতে বলল, সকাল সকাল পানি ছিটিয়ে ঘুম ভাঙাচ্ছেন কেন? আপনার হাত দিয়ে কি ডাকতে পারলেন না? রূপের হাসি দেখে তরির কেমন অবাক লাগে। কি অদ্ভুত মানুষটা, সবসময় শুধু হাসে। কাল রাত থেকে একটা কথাও কি না হেসে বলেছে? রূপ হাতের তরি বাজিয়ে বলল, কি হলো? কোনো রাজ্য ভাসালেন রূপের তরি? অ্যাঁ? না না, আসলে ভাবলাম আপনাকে শুয়ে কিভাবে ডাকবো, মানে। মাথা নিচু করে রূপ এবার জোরে জোরে হেসেই চলেছে। তরি ভাবছে পাগল হয়ে গেল নাকি লোকটা। রূপ হাসতে হাসতে পেট ধরে শ্বাস নিতে থাকে আর হাঁপানো গলায় বলে, আপনি আমায় হাসিয়েই মারবেন দেখছি। ও মোর খোদা, তুমি কি শুনছো? রূপের তরি কি বলছে? আমায় নাকি হাত দিয়ে শুয়ে ডেকে দিতে লজ্জা। হা হা হা। কেন? আমি কি করলাম? কাল রাতে আমায় আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরে ঘুমিয়েছিলেন, আর এখন বলছেন কি করলাম? তরি দিকে বাঁকা চোখে তাকিয়ে। তরির কাল রাতে এমন কিছুরই ভয় ছিল। বাড়িতে থাকাকালীন মিলিকে প্রায় এমন জড়িয়ে ধরে ঘুমাতো সে, কিন্তু কাল রাতে সিসি, এ কি কাজ করেছে সে? ভাবতেই কেমন লাগছে ওর। লজ্জা পাবেন না, কবুল না বলেও রিগালি হাজবেন্ড ওয়াইফ আমরা। সো তরি আর কিছু না বলে অশ্রমে ঢুকে পড়ল। আর যাই হোক, কাল রাতে কাজটা একদমই ঠিক হয়নি। তরি ভেবেছিল রূপকে কিছু করবে, তবে উল্টে ও নিজে এমন কাণ্ড করে বসে আছে। বেসিনের রায়ে মুখটাই দেখছে সে। আচ্ছা, এই রূপের কারণে কি এত কিছু? সবাই তাহলে রূপের পাগল? মনের ভেতরটা কেউ দেখল না। অশ্রমের দরজায় নক করার আওয়াজ হলে তাড়াতাড়ি দরজাটা খুলে দেয় তরি।
অমনি রূপ হাসি মুখে বলে, আপনার হয়ে গেলে নিচে চলে যান, ব্রেকফাস্টের জন্য বাবা বসে আছেন, আমি ফ্রেশ হয়ে আসছি। তরি ওয়াশরুম থেকে বেরিয়ে এলে রূপ ভেতরে ঢোকে। একটা জিনিস তরির খুব ভালো লাগছে, রূপের চেহারায় সবসময় হাসিটা বজায় থাকে, যেন হাসিটা ওর মুখের জন্যই তৈরি। মাথাটা বেবি পিঙ্ক হিজাবে আটকে নিচে চলে যায় তরি। বিশাল আকারের ডাইনিং টেবিলের এক প্রান্তে বসে আছেন রিশাদ চৌধুরী। তরিকে আসতে দেখে বললেন, এখানে বসো তরি, সামনের চেয়ারটি দেখিয়ে। তরিও বাধ্য মেয়ের মতো বসে পড়ে। সাথে সাথে একজন সার্ভেন্ট এসে তরির সামনে থাকা প্লেটে ব্রেকফাস্ট দিয়ে যায়। রিশাদ চৌধুরী আবার বলেন, তোমার সাথে আমার পরিচয়টা হয়নি, কিন্তু আমার মনে হয় রূপ জানিয়েছে আমি কে। আমি তোমার শ্বশুর, তবে তোমার যা ভালো লাগে তাই বলেই আমায় ডাকতে পারো, যেমন ধরো বাবা, আব্বু, আব্বা বলেই হালকা হেসে দেন। তরিরও ওনার কথায় খানিক হেসে ওঠে। আচ্ছা তরিমা, তোমায় একটা কথা বলার ছিল। তরি ওনার দিকে তাকিয়ে বলল, জি বাবা বলুন। কাল থেকে তুমি কলেজ যাবে, আমি তোমার যাবতীয় পড়াশোনার ব্যাপারে এখনকার একটা কলেজ ঠিক করেছি, কাল থেকে তুমি সেখানেই যাবে। কলেজ? কথাটা শুনে মনে আনন্দে নেচে ওঠে তরির। এখন তো নিজের শ্বশুরকে মাথায় তুলে নাচতে ইচ্ছে করছে ওর। আর যাই হোক, পড়াশোনাও করতে পারবে, এটাই যথেষ্ট। কিন্তু বাবা, আমাকে কে নিয়ে যাবে? মানে আমি তো এখানকার কিছুই চিনি না। তরিমা, এত বোকা হলে কি করে হবে বলো তো? তোকে তো রূপ দিয়ে আসবে, তবে আসার সময় আমাদের যে কোনো একটা ড্রাইভারকে নিয়ে আনবে, কেমন? ও, তাহলে ঠিক আছে। রূপ সিঁড়ি বেয়ে নামতে নামতে তরির দিকে তাকায়। তরির মাঝে এতটাই বিভোর হয়ে যায় যে হোঁচট খেয়ে পড়ে যায়। হালকা মাজায় ব্যথা পায় সে। তরি ব্যাপারটা দেখে প্রথমে হেসে ওঠে এবং বলে, রাস্তা দেখে চলা উচিত। রুমে যাওয়ার পর একা থাকায় নাচানাচি শুরু করে দেয় তরি। আবার নিজের প্রিয় বন্ধুদেরকে ফিরে পাবে সে। বাহ, কি মজা! বই ছাড়া তরি আর তরি ছাড়া বই কেমন যেন ফিকে ফিকে লাগে। যতই হোক সম্পর্কটা ছোট থেকেই গভীর অনেক। রূপ ব্রেকফাস্ট শেষ করে রুমে এসে তরির এমন কাণ্ডে হাসতে শুরু করে দেয়। তরি যখন বুঝতে পারল রূপ দরজার পাশে দাঁড়িয়ে আছে, ওর কান দিয়ে ধোঁয়া বেরোতে শুরু করলো। ইসিরে, আবারও ওনার সামনে কি করলাম আমি? তবে উনি না খেয়ে রুমে এলেন যে? গালে হাত দিয়ে ভাবতে থাকে, আচ্ছা আপনি না খেয়ে চলে এলেন যে? না খেয়ে কোথায় এলাম? খেয়েই তো এলাম। এত তাড়াতাড়ি? আমি একজন ডক্টর, এবং একজন ডক্টরের অনেক টাইম মেনটেন করে চলতে হয়। খাওয়ার বিষয় থেকে শুরু করে আমি সকল কাজ তাড়াতাড়ি করতে পছন্দ করি। ও, বিছানার উপর এতক্ষণ বসেছিল তরি। ঘুম থেকে ওঠার পরপরই কিছুটা শরীর খারাপ লাগছিল ওর। এখন ব্যাপারটা আরও বেশি খারাপ লাগছে, মাথায় ব্যথা করছে খুব। বিছানা ছেড়ে উঠে গিয়ে সেলফের ওপর থাকা ওষুধের বক্স থেকে একটা নাপা এক্সট্রা খেয়ে নেয়। রূপ তরির একটা জিনিস খেয়াল করেছে, তবে বলতে পারছে না। মাথা নিচু করে দাঁড়িয়ে আছে সে। ওষুধ খাওয়া হয়ে গেলে বিছানার একপাশে গিয়ে শুয়ে হেলান দিয়ে বসে পড়ে। এরপর কিছু একটা দেখে চোখ বন্ধ করে চিৎকার দেয়, না! সাদা বিছানার চাদরের রক্তের দাগটা স্পষ্ট। তরি নিজের জায়গায় বসে চোখ বড় বড় করে তাকিয়েছে সেদিকে। ওর বুঝতে বাকি নেই দাগটা কিসের। হয়তো এমন কিছুর জন্যই মাথা ব্যথা করছে ওর। এই মুহূর্তে এতটা লজ্জা লাগছে তরির, যা বলে বোঝানো যাবে না। দরজার সামনে দাঁড়িয়ে আছে রূপ। রূপ অবশ্য চোখ নামিয়ে রেখেছে। তরি একবার রূপের দিকে তাকালো। চোখে চোখ পড়তেই রূপ তাড়াতাড়ি করে রুমের দরজাটা লাগিয়ে চলে গেল। নিজের এমন অবস্থার জন্য এই মুহূর্তে তরির কোনোরকম প্রস্তুতি নেই, কারণ এ বাড়িতে আসার আগে নিজের সমস্ত জিনিসপত্র সেভাবে গোছায়নি সে। বেডশিটের উপর ব্লাড দেখলেই গায়ে কেমন কাটা দিয়ে উঠছে। কোনো কিছু চিন্তা না করেই বিছানা থেকে নেমে একটানে বেডশিটটা নিয়ে দৌড়ে বাথরুমে চলে যায়। বেডশিটটা কাচতে কাচতে এক পর্যায়ে তরি নিজেই ভিজে যায়, তাই একই সাথে গোসলটা সেরে ফেলে। তবে এবার সে পড়ল আসল ঝামেলায়। তড়িঘড়িতে জামা কাপড় বা শাড়ি নিয়ে আসতেই ভুলে গেছে সে। এবার উপায়? আচ্ছা, উনি তো এখন রুমে নেই, তাহলে তোয়ালেটা পেঁচিয়ে আমি কাপড় চোপড় নিয়ে আসি। মনে মনে ফোন দেওয়াটে তরি। ওর যা ভাবা তাই কাজ। গায়ে টাওয়ালটা পেঁচিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে আলমারির সামনে এসে দাঁড়ায় সে। কিন্তু কি আর করার, মুখোমুখি তো হতেই হবে পদের দুজনকে, তাই না? স্যানিটারি ন্যাপকিনের প্যাকেট হাতে দরজা খুলে রুমে প্রবেশ করে রূপ। রুমে ঢোকার পর তরিকে অমন অবস্থা দেখে চিৎকার দেয়। তরিও রূপকে খেয়াল করার পর জোরে চিৎকার দেয়। এরপর ন্যাপকিনের প্যাকেটটা ফ্লোরে ফেলে দিয়ে নিজের রুম থেকে দৌড়ে বেরিয়ে আসে রূপ। লাইফে ফার্স্ট টাইম ওর সাথে এমন কোনো ঘটনা ঘটল। তরি আলমারির সামনে একদম স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে আছে। কাল থেকে ওর সাথে কী সব আজব ঘটনা ঘটে যাচ্ছে। তবে আজ তো তরির ইচ্ছে করছে ব্যালকনি থেকে ঝাঁপ দিতে, কিন্তু পরনে তোয়ালে থাকায় সেটাও পারল না। রূপের এই কাজটা তরি খুবই ভালোই লেগেছে। হয়তো রূপও জানতো ওর এমন কিছু প্রস্তুতি নেই এই মুহূর্তে, তাই হয়তো সঙ্গে সঙ্গে ন্যাপকিন নিয়ে এলেন। একটা মুচকি এসে ফ্লোরে পড়ে থাকা ন্যাপকিনের প্যাকেটটি হাতে তুলে জামা কাপড় নিয়ে আবারও বাথরুমে চলে যায় সে। রুমের বাইরে প্রায় অনেকক্ষণ দাঁড়িয়ে আছে রূপ। ভেতরে ঢুকতে এখন অনেকটা লজ্জা করছে ওর। যাই হোক, এমন কিছু হবে সে ভাবতেই পারেনি।
যাবে যাবে করেও যাচ্ছে না, কিন্তু রূপ একটা কথা চিন্তা করলো, যা হবার হয়েছে, আমারই তো বউ, এতে সমস্যা কোথায়? এটা ভেবেই দরজার লক এর দিকে হাত বাড়ায়। অমনি ভেতর থেকে কে একজন দরজাটা খুলে দেয়। নীল রঙের থ্রি পিস ও সাদা ওড়নাটি মাথায় জড়ানো, চোখে মুখে বিন্দু বিন্দু জলের ফোঁটা লেগে আছে, যে কারণে তরির চেহারাটা আরো আকর্ষণীয় নেশা ধরানো লাগছে। রূপ মলিন চেহারায় তরিকে দেখে যাচ্ছে, নামটাও ভুল দেননি তরিকে। আসলে এ হলো এক রূপের তরি। আজ পর্যন্ত কল্পনার জগতে ভেবে আসা সকল পরীদের রানী এই তরি। হাতে তুড়ি বাজানোই রূপ ভাবনার জগৎ থেকে বাস্তব জগতে ফিরে। রূপ, ধন্যবাদ আপনাকে। রূপ কিছুটা কপাল কুঁচকে তরিকে বলল, ধন্যবাদ আমার সমস্যাটা বোঝার জন্য। তো এতে ধন্যবাদ দেওয়ার কি আছে? আমি এমনিতেও এমন সব ছোট ছোট কাজ করে থাকি। কোমরে হাত রেখে বুক ফুলিয়ে বলল রূপ। তরি হেসে দিল, এই কি হৃদয় জোড়ানো হাসি। তরির হাসি দেখে রূপের পালসের রেট বেড়ে যাচ্ছিল। এতটা সুন্দর করে যে কেউ হাসতে পারে তা তরিকে দেখলে বুঝতই না সে। আচ্ছা হয়েছে, আর শুনুন, এভাবে হাসবেন না প্লিজ, করুণভাবে তরিকে বলল রূপ। তরি ঠোঁট উল্টে চোখ গোল গোল করে ঘুরিয়ে বলল, কেন, হাসলে কি আপনার কানের সমস্যা হবে? রূপ মনে মনে উত্তর দিল, তুমি কি করে বুঝবে আমার রূপের তরি? ওভাবে হাসলে যে হৃস্পন্দন বেড়ে যাচ্ছে, এরপর এবার মরেও যেতে পারি। বুকের বাপাশে হাত রেখে কথাগুলো মনে মনে বলছিল রূপ। তরির কণ্ঠে আবারও চোখ মেলে তাকায়, আপনি কি এখানে দাঁড়িয়েছিলেন? কি? না মানে মাত্রই আসলাম। আমি তো নিচে ছিলাম। সত্যি তো? তো আপনার কি মনে হয় আমি আপনাকে আবার টাওয়ালে মোড়ানো দেখতে দাঁড়িয়ে থাকবো? তরি থেকেই কিছুটা ঝুঁকে দুষ্ট এসে কথাতে বলে রূপ। তরি খানিকটা লজ্জা পায়, কারণ মনে মনে এটাই ভাবছিল। রূপকে পাশ কাটিয়ে রুমে ঢুকে পড়ে। আলমারি থেকে কাপড় চোপড় বের করে বিছানায় রাখতে রাখতে বলে, আমি একটু পর ফিরবো, ফিরতে রাত হতে পারে। আপনার একা থাকতে কোনো সমস্যা হলে আন্টিকে ডেকে নেবেন। আচ্ছা, আপনার যদি কিছু দরকার হয় আমায় বলে দিবেন, আমি আসার সময় নিয়ে আসবো। তরি মুখ ফুসকে বলে দেয়, এখানে ফুচকা পাওয়া গেলে ফুচকা নিয়ে আসবেন। বলার পরপরই জিভায় কামড় দেয় সে। মনে মনে ভাবে, দূর, কি বলে ফেললাম, এখন তো আমায় খাদক ভাববে। তরির কথায় সে হেসে দেয়। মেয়েটা যতটা পাগলি ততটাই বোকা আর খুবই কিউট। এতটাই কিউট যেন সুন্দর কোনো নিষ্পাপ শিশুদের মতো। এরপর আর দেরি না করে টাওয়ালটা নিয়ে ওয়াশরুমে চলে যায় রূপ। গোসল শেষে প্রতিদিনের মতোই টাওয়াল পেঁচিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে রূপ। বিছানার উপর বসে নখ কাটছিল তরি। রূপকে ওভাবে ওয়াশরুম থেকে বেরিয়ে আসতে দেখে চোখ বন্ধ করে নেয় সে। উন্মুক্ত ফর্সাবক ও পিঠে দেখতে দারুণ লাগছে রূপকে। তরি চোখ বন্ধ করা দেখে রূপ হেসে দেয়। এই যে রূপের তরি, চোখ বন্ধ করলেন যে, মানেটা কি? হ্যাঁ, আপনি এভাবে আমার সামনে আসবেন আর আমি চোখ খুলে আপনাকে দেখব? তো সমস্যা কোথায়? আমি তো আর অন্য কেউ না, তাই না? আচ্ছা, আপনার কি লজ্জা লাগছে না? এভাবে আমার সামনে দাঁড়িয়ে আছেন। লজ্জা লাগবে কেন? আপনি তো আর অন্য মেয়ে নন, আপনি তো আমার বউ। তো লজ্জা কোথা থেকে আসবে? ইস, আমার এখানে থাকা ভুল হয়েছে। আপনি জামা কাপড় পরুন, আমি গেলাম। চোখ বন্ধ করে দরজার বাইরে দৌড় দেয় তরি। রূপ ওকে দেখে হেসে বাঁচে না। হসপিটালে আজ চাপ একটু কম। অন্যান্য দিনের মতো আজকে তেমন কোনো ক্রিটিক্যাল পেশেন্ট আসেনি। ওয়ার্ডে গিয়ে আগের পেশেন্টের ফাইলগুলো দেখছিল রূপ। ইন্টার্নি করলেও ওর চিকিৎসা দেখে মনে হবে কত অভিজ্ঞ ডাক্তার। তাই তো বড় বড় ডাক্তাররা সার্জারি বা বড় কোনো অপারেশন করতে গেলে রূপকে সাথে রেখে কাজ করেন। হসপিটাল বা পেশেন্ট সংক্রান্ত কোনো বিষয় হলে রূপের অন্য কোনো দিকে খেয়াল থাকে না। ফাইলগুলো দেখার মাঝে এতটাই বিভোর ছিল যে পেছন থেকে একজন ডেকে যাচ্ছে তার টেরি পায়নি সে। ওদের দরজার পাশে গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে মৃধা। মৃধা বলা চলে রূপের বেস্ট ফ্রেন্ড। ওরা দুজনে মেডিকেল কোর্স একসাথে কমপ্লিট করেছে। এখন পর্যন্ত একসাথে আছে দুজনে। এমন বন্ধুত্ব আজকাল খুব কমই দেখা যাবে। তবে রূপের বিয়ের ব্যাপারটা এখনও জানে না সে, কারণ তড়িঘড়িতে বিষয়টা বলা ওঠা হয়নি। এত ডাকার পরে যখন উত্তর নিল না, তখন পেছন থেকে এসে মাথায় একটা বাড়ি দিল মৃধা। রূপ জানে যে এটা মৃধার কাজ, তাই পেছনে না ফিরে ফাইল দেখায় মন্দিরে সে। ওই, তুই সবসময় কাজ নিয়ে এত বিজি থাকিস কেন বলতো? তোর এত শুনতে হবে না, যা গিয়ে কাজ কর। ধর, সবসময় কাজ করতে ভালো লাগে? তোর এই আলসামির জন্যই তো রোগীদের 12টা বেজে যায়। আচ্ছা বাদ দে, তোর কাজ শেষ? এই তো এই ফাইলটা দেখা বাকি আছে। লাস্ট ফাইলটি দেখা হয়ে গেলে মৃধাকে বলে, এবার বল, চল ক্যান্টিনে যাই। ও চল, তোকেই কিছু বলবো, কালই বলতাম কিন্তু খেয়াল ছিল না। চিন্তিত দুজনে মিলে ক্যান্টিনে চলে যায়। মৃধা ভ্রু নাচে জিজ্ঞেস করে, হ্যাঁ রে, কি এমন বলতে চালি? নাকি না জানিয়ে বিয়েটি করে ফেলি? কথাটি বলে হাসতে থাকে মৃধা। রূপ কিছুটা ঘাবড়ে আসে, কারণ এ কথা যদি মৃধা জানে তো ওকে একেবারে মেরে কিমা বানিয়ে দেবে। ভয়ত কণ্ঠে বলে, কাল আমি বিয়ে করেছি। মৃধা কথাটি শুনে আরো জোরে জোরে হাসতে থাকে। ওকে দেখে মনে হচ্ছে রূপ যেন একটা মজার জোক শোনালো ওকে। হাসিটা কন্ট্রোল করার চেষ্টা করে মৃধা বলে,
হ্যাঁ রে, তাই নাকি? আমিও তো কাল হানিমুন থেকে ফিরেছি। আবারও হাসতে থাকে সে। এরপর রূপকে ধমক দিয়ে চুপ করে দেয় এবং পুরো ঘটনা খুলে বলে। মৃধা মনোযোগী শোনার পর রূপের দিকে অগ্নি দৃষ্টিতে তাকায়। নিজের চেয়ার ছেড়ে রূপের পিঠে ধুমধাম করে কিল দিতে থাকে। ওকে না জানে বিয়ের ফল পাচ্ছে হয়তো রূপ। এরপর বিয়ের ট্রিট হিসেবে একটা রেস্টুরেন্টে ঢুকে একগাদা খাবার অর্ডার করে তবে শান্ত হয়। বাড়ির পথে আসার সময় রূপের মনে পড়ে তরি ফুচকার কথা বলেছিল। তাই একটা ফুচকার দোকান দেখে গাড়ি থামিয়ে ফুচকা কিনতে যায়। মোবাইলটা গাড়িতেই রেখে যায়। এদিকে রূপের মোবাইল বারবার কল এসে যাচ্ছে। ফুচকা কিনে গাড়িতে ঢোকার পর দেখে ফোন বাজছে। ফোনটা ধরার পর ওপাশের ব্যক্তিটির কথা শুনে রূপের মুখটা কেমন হয়ে যায়, যেন কেউ ওর জীবন কেড়ে নিতে চেয়েছে। তড়িঘড়ি করে গাড়ির স্টার্ট দিয়ে বেরিয়ে পড়েছে। অজ্ঞান অবস্থায় বিছানায় শুয়ে আছে তরি। তরির মাথার কাছে বসে আছেন রিশাদ সাহেব এবং রুমে দুজন সার্ভেন্টও রয়েছে। তরিকে অজ্ঞান অবস্থা দেখে রূপের যান যায় যায় ভাব। হাতে থাকা জিনিসপত্র টেবিলে রেখে দৌড়ে গিয়ে তরির পাশে বসে। মেয়েটার মুখটা মলিন হয়ে আছে। রিশাদ সাহেবের দিকে চিন্তিত চেহারায় তাকিয়ে বলে, কিভাবে হলো এমন বাবা? আমিও জানি না বাবা। চিত্রা তরির রুমে খাবার দিতে এসে দেখে দরজা ভেতর থেকে লক। যখন অনেকবার ডাকার পরও তরি দরজা খুলো না, চিত্রা আমাদেরকে ডেকে আনে। এরপর দরজা ভেঙে দেখে ও ব্যালকনির দরজার সামনে অজ্ঞান হয়ে পড়ে আছে। তারপরে তো তোকে ফোন করলাম, কিন্তু এমন কিভাবে হলো? আমি তো কিছুই বুঝতে পারছি না। এমনিতেও রাত, তারপরও এমন অবস্থা দেখে ভয় পেয়ে গিয়েছিলাম রে। আচ্ছা, তোমরা না হয় এখন যাও, আমি ওকে দেখে নেব, সেটাই বেটার হবে। আমি তাহলে উঠি। রিসা সাহেব ও সার্ভেন্টরা চলে যায়। দরজা বন্ধ করে দিয়ে রূপেশে তরির মাথার কাছে বসে। মুখটা কেমন শুকনো লাগছে ওর, হয়তো দুপুরে খায়নি। মাথায় হাত বলে দিতে লাগলেই তরি আস্তে আস্তে জেগে ওঠে এবং উঠেই কান্নাকাটি শুরু করে দেয়। তরির কান্নাকাটি দেখে রূপ কিছুটা ঘাবড়ে যায়। এভাবে কান্নাকাটি করার কারণ জানতে চাইলে তরি আরো জোরে জোরে কান্না করতে থাকে। এক পর্যায়ে রূপ ওকে জোরে একটা ধমক দেয়। তরি অত জোরে ধমক খেয়ে চুপ হয়ে যায়, কিন্তু তখনও আস্তে আস্তে কাঁদতে থাকে। এবার রূপ ওর কাছে এমন হওয়ার কারণ জানতে চাইলে তরি বলতে থাকে, সন্ধ্যার কিছুক্ষণ আগে ছাদ থেকে বেডশিটটা নিয়ে রুমে এলাম। এরপর ব্যালকনিতে গিয়ে যে লাইট দিলাম, দেখে ব্যালকনিতে রাখা চেয়ারে শাড়ি পরা একটা কঙ্কাল বসে আছে আর তার মুখে লাল আলো জ্বলছে। আমি খুবই ভয় পেয়েছিলাম। তারপর আমি দৌড়ে ওখান থেকে চলে আসার সময় হোঁচটকে পড়ে যায়। তরি যে একটু বোকা তার রূপ জানতো, তবে যে সে এতটা ভীতু তা সে জেনে হাহা করে হাসতে শুরু করে দেয়। ওর হাসি দেখে তরি আবারও কাঁদতে শুরু করে আর ফুপি ফুপি বলে, আপনি খুব খারাপ। আমি ভূত থেকে ভয় পেয়ে কাছি আর আপনি হাসছেন। রূপের হাসি মাত্রা আরো বেড়ে যায়। হাসতে হাসতে তরিকে বলে, ও ভালো কথা, তাহলে চলুন আমি আপনাকে ভূতের সাথে পরিচয় করিয়ে দেই। কি? চলুন। না না, আপনি পাগল নাকি? আমি এমনিতে অনেকটা ভয় পেয়েছি, তারপর আর ওখানে আমি যাব না। আমি আর ব্যালকনিতে যাব না। আহা, আমি বলছি তো, ওই ভূতের সাথে আমার ফ্রেন্ডশিপ আছে। আপনাকে কিচ্ছু করবে না। ভূতদের সাথে ফ্রেন্ডশিপও করা যায়, আগে জানতাম না তো। এখন তো জানলেন। আর ভূতুরের পণে একটা শাড়ি ছিল, তাই না? হ্যাঁ। আপনি কিভাবে? ওই শাড়িটা আমি ওকে গিফট করেছি। আপনার মাথা ঠিক আছে? কি আবোল তাবোল বলছেন? আবোল তাবোল? তাহলে চলুন, সব বুঝতে পারবেন। তরি যেতে না চাইলেও রূপকে জোর করে টেনে বেলকনিতে নিয়ে যায়। এখনও কঙ্কালটাকে ওখানে বসে থাকতে দেখে কান্না শুরু করে দেয় তরি। মিট মাই ফ্রেন্ড কঙ্কাল রানী। আর কঙ্কাল রানী, এটা আমার ওয়াইফ রূপের তরি। সো এখন বলুন, কেমন লাগলো আমার ফ্রেন্ডকে? তরি একবার রূপের দিকে আরেকবার কঙ্কালটির দিকে তাকিয়ে কপালে ভাঁজে রেখা ফেলে বলে, তার মানে এটা? জি হ্যাঁ, রূপের তরি। এটা কোনো ভূত নয়, এটা একটা সাধারণ কঙ্কাল। তবে আমার কাছে অসাধারণ। এই কঙ্কালটিতে মেডিকেলে কোর্স শেষ করেছি আমি। অতটা স্পেশাল কিছু নেই। এটা একটা মেয়ে কঙ্কাল, তাই এভাবে শাড়ি পরে রেখে দিয়েছি। আসলে বেলকনিতে একা বসে থাকতে ভালো লাগতো না, তাই এই কঙ্কালটি সাজিয়ে রাখা। আচ্ছা, আপনার মাথায় কি বুদ্ধিশুদ্ধি নেই? এভাবে একটা কঙ্কাল রেখেছেন, তারপর এমনভাবে সাজিয়েছেন যে কেউ দেখলে ভয় পেয়ে যাবে। আমিও অনেকটা ভয় পেয়েছিলাম। চেঁচিয়ে কথাগুলো বলে তরি। ওকে ওকে, আজ থেকে সরিয়ে দিচ্ছি। আর এটা এখানে রাখবো না। এবার হ্যাপি? তরির আগে মুখ ফুলিয়ে কিছু না বলে রুমে চলে যায়। এরপর রিশাদ সাহেব রূপ ও তরি একসাথে ডিনার শেষ করে তরি খাওয়া দাওয়া শেষে রুমে চলে আসে। রূপ জানে যে তরি রাগ করে আসে। বিছানার মাঝখানে একগাদা বালিতে নিজের জায়গায় শুয়ে পড়ে তরি। একটু পর রূপ রুমে আসলে দেখে একদম বাচ্চাদের মতো গটিসুটি মেরে শুয়ে আছে তরি। দরজাটা লাগিয়ে রূপও নিজের জায়গায় গিয়ে শুয়ে পড়ে। মাঝরাতের দিকে দাঁত কড়মড় করার আওয়াজে রূপের ঘুম ভেঙে যায়। এমনিতে ওর ঘুম অনেক হালকা। ল্যাম্পের সুইচটা দিয়ে পাশে তাকায় রূপ। দেখে তরি ঠান্ডায় কাঁপছে। ওর মাথায় হাত রেখে দেখে গা গরমে পুড়ে যাচ্ছে।
রূপ মনে মনে চিন্তা করলো পাগলিটা হয়ে আসলে অনেক ভয় পেয়েছে, নইলে এত জ্বর আসতো না। এরপর রূপ উঠে গিয়ে একটা বাতিতে পানিও নিজের রুমাল নিয়ে আসে এবং সেগুলো দিয়ে তরির কপালে জলপটি দিতে থাকে। এভাবে সারা রাত তরির মাথার কাছে বসে সবকিছুই করে, জ্বর কমানোর জন্য যা যা করতে হয়। যখন তরির জ্বর কমে গেলে এক পর্যায়ে তরির পাশে ঘুমিয়ে পড়ে রূপ। সকালবেলা তরি ঘুম থেকে উঠে দেখে রূপ ওকে জড়িয়ে ধরে আছে। রূপকে এভাবে দেখে তরি কিছুটা ভয় পেয়ে যায়। রূপ ওকে খারাপ কিছু। তরি তাড়াতাড়ি করে বিছানা ছেড়ে উঠে একটা চিৎকার দেয়। তরির চিৎকার শুনে রূপের ঘুম ভেঙে যায়। ধরফরিয়ে ঘুম থেকে উঠে তরিকে জিজ্ঞেস করে, আপনি ঠিক আছেন? ঠিক আছেন মানে? আপনি আমায় কি? আপনাকে আপনাকে তো আমি ভালো মানুষ ভেবেছিলাম, কিন্তু আপনি যে এমন তা জানতাম না। ছি, আমি কি করেছি বলবেন তো? আপনি আমাকে ওভাবে, ছি, আমার তো বলতেও লজ্জা লাগছে। দেখুন, আপনি হয়তো ভুল কিছু নিয়ে কথা বলছেন। আমি নিজের চোখে দেখেছি, আর আমি ভুল বলবো? রূপ বুঝতে পারছে না কেন তরি এমন করছে। তবে এটা নিয়েও শিওর কোনো খারাপ কিছু সে করেনি তরির সাথে। হয়তো তরির পাশে ঘুমিয়ে যেতে পারে, কারণ রাত জাগা হয়েছে কাল। দেখুন, আপনি আমার থেকে 10 হাত দূরে দূরে থাকবেন। এসব নিয়ে কোনো ঝামেলা না করাই ভালো বলে মনে হয় রূপের। তাই হাসি মুখে জবাব দেয়, ঠিক আছে, এখন ফ্রেশ হয়ে রেডি হয়ে নিন। আপনার কলেজে আজ প্রথম দিন। কথাটি বলে বিছানা ছেড়ে উঠে যায় রূপ। রূপের এমন জবাবে প্রত্যুত্তরে কি বলা উচিত তরির তার জানা নেই। তবে তার কাছে মনে হয় মানুষটা খুবই অদ্ভুত। এখন যেহেতু তরি ওকে বলে দিয়েছে দূরে দূরে থাকতে, সেহেতু আর কোনো চিন্তা নেই। এখন কলেজ যাওয়ার প্রস্তুতি নিতে হবে ওকে। ফ্রেশ হয়ে সকালে নাস্তা শেষে রুমে আসে তরি। একটা বেবি পিঙ্ক কালারের লং 3 পিস আর একটা হিজাব মাথায় আটকে কাঁধে ব্যাগ ঝুলিয়ে বাইরে আসে তরি। গাড়ির সামনে হেলান দিয়ে থাকা রূপ কালো জিন্স হালকা গোলাপি শার্ট পরেছে, চোখে সানগ্লাস ও হাওয়ায় উঠতে থাকা সিল্কের চুলগুলো। সব মিলিয়ে আজ রূপকে অসাধারণ লাগছে দেখতে। তরি রূপের দিকে একবার তাকিয়ে অন্যদিকে চোখ ঘুরিয়ে নেয়। তরিকে দেখে রূপ একটা মুচকি আসে। গাড়ির সামনে সিটের দরজাটা খুলে দেয় তরির জন্য। তরি সেদিকে না গিয়ে পেছনের সিটের দরজা খুলতে থাকে, কিন্তু দরজাটা খুলতে অক্ষম হয় সে। তাই উপায় না পেয়ে রূপের পাশে সিটে বসতে হয় ওকে। মুখ ফুলিয়ে বসে আছে তরি। রূপ সেদিকে একবার খেয়াল করে গাছ স্টার্ট করে দেয়। গাড়িতে আর কেউ কারোর সাথে কথা বলে না। রূপ এমন একজনকে শুধু তার প্রিয়জনদের সাথেই দু একটা কথা বেশি বলে, নইলে প্রয়োজন ছাড়া সে খুব একটা কথা বলে না। এমনিতে সে খুবই নরম মনের মানুষ, ছেলে হলেও খুবই ইমোশনাল সে। তবে হাসিটা কখনোই যেন ওর চেহারা ছেড়ে যায় না। সবসময় হাসির ছাপ ওর মুখে লেগে থাকে। হাসিটা ছাড়া যেন সে অপূর্ণ। কিছুক্ষণ পর ওরা কলেজের গেটের সামনে এসে পৌঁছে। গাড়িটা পার করে দুজনে নেমে পড়ে গাড়ি থেকে। কলেজের ভেতরে ঢুকতে গেলে তরির সাথে সাথে রূপও যায়। এটা দেখে তরি বলে, কি ব্যাপার, আপনি কেন আসেন? কেন আবার? আপনার ক্লাসরুম ও বাকি সব কিছু বুঝিয়ে দিই, চলুন। আমি গ্রামের মেয়ে, তবে পড়ালেখা তো জানি, তাই না? আমি নিজেই দেখে চিনে নিতে পারবো। কিন্তু আপনি? কোনো কিন্তু না, আপনি যান। রূপের মুখটা শুকিয়ে যায় এবং বলে, ঠিক আছে। এটা বলার পর রূপ সেখান থেকে চলে আসে। তরি একটা লম্বা নিঃশ্বাস ফেলে সামনের দিকে হাঁটা দেয়। কলেজটা এত বড়, গোলক ধাঁধার মতো যে তরি কিছুতেই কিছু বুঝে উঠতে পারছে না। রূপকে যেতে বলে এখন সে নিজেই বিপদে পড়েছে বলে মনে হচ্ছে। কয়েকজন মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখে সেখানে যায় তরি। আসসালামু আলাইকুম আপুরা, আমাকে একটা হেল্প করবেন প্লিজ। আমি কলেজে আজ নতুন, আমার ক্লাসরুমটা খুঁজে পাচ্ছি না, একটু দেখে দেবেন আমায়। মেয়েগুলো তরির দিকে তাকিয়ে একবার পরস্পরের দিকে তাকায় এবং সবাই মিলে হাসি মুখে বলে, হ্যাঁ হ্যাঁ অবশ্যই, চলো চলো, বলে তরিকে নিয়ে ক্লাসরুমের দিকে। দোতলার একেবারে শেষের রুমটায় গিয়ে পৌঁছে ওরা। তরিকে ভেতরে ঢুকতে বলে ওরা চলে যায় সেখান থেকে। তরি ওদের কথা মতো ক্লাসের ভিতর ঢুকে পড়ে, কিন্তু পেছন থেকে কেউ তরির হাত টান দেয়। এতে পড়ে যেতে নিলে কেউ ওকে ধরে ফেলে। যে ব্যক্তিটি ওকে ধরেছে তার দিকে তরি এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে, কারণ সে রূপ। তরির চোখের সামনে বা হাত দিয়ে তুড়ি বাজায়। এতে তরি কিছুটা লজ্জা পায় ওভাবে তাকিয়ে থাকার জন্য। কিছুটা রেগে রূপকে প্রশ্ন করে, এভাবে কেন টান দিলেন? আমার হাতে খুব লেগেছে। ইস, আপনাকে এখানে কারা নিয়ে এলো? কিছুটা গম্ভীর কণ্ঠে, সে কি কথা, এটা তো আমার ক্লাসরুম, কয়েকটা মেয়ে আমায় এখানে দিয়ে গেল, কিন্তু আপনি এখনো যাননি। আমি যাব কিনা যাব আপনাকে ভাবতে হবে না। অ্যান্ড বাই দ্য ওয়ে, আপনার ক্লাস তো নিচতলার শেষের রুমটা, এটা নয় কি? হ্যাঁ, ওই মেয়েগুলো হয়তো আপনার সাথে মজা করেছে, হতেও পারে। রূপতরী রুমটার সামনে দাঁড়িয়ে কথা বলছিল। একটু পরের রুম থেকে 4-5 জন ছেলে বেরিয়ে যায়। ছেলেগুলোকে দেখে মনে হয় খুব একটা সুবিধে নয়। ওদের রুম থেকে চলে যাওয়া দেখে তরি চোখ বড় বড় করে তাকিয়ে আছে। তরির এখন বুঝ আসলো কেন মেয়েগুলোকে এখানে রেখে গিয়েছিল। রূপের দিকে তাকিয়ে ছলছল চোখে বলে, সরি। কেন? আমি চলে গেলে ভালো হতো, তাই না? কিছুটা হাসির ছাপ মুখে নিয়ে, দয়া করে ওভাবে বলবেন না, আমার ভুল হয়ে গেছে, মাফ করে দিন প্লিজ। হিজার উপর দিয়ে কান ধরে, এভাবে বললে করব না। আমার একটা শর্ত আছে। কি শর্ত? আমার বন্ধু হতে হবে।
ও, এই শর্ত? আমি তো রাজি। দাঁত বের করে হাসি দিয়ে তরি আগ বাড়িয়ে হাত বাড়িয়ে দেয় রূপের দিকে। রূপ আস্তে করে তরির কোমল হাতটি ধরে। একসাথে ক্লাসের সামনে এসে দাঁড়ায়। তরি রূপের দিকে হাসি মুখে তাকিয়ে বিদায় দিয়ে ক্লাসরুমে ঢুকে পড়ে। তরি রুমে ঢুকে গেলে রূপও চলে আসে সেখান থেকে। এটা ভেবে সে খুবই খুশি। আর যাই হোক, ফ্রেন্ডশিপ তো হলো। এখন নিজের কাছে খারাপ লাগছে তরির। কত কথা আজ সকালে ওনাকে শোনালো সে। মনে মনে বলছে, যদি আজ উনি চলে যেতেন তাহলে আমি আর নিজের মাঝে ফিরতে পারতাম না। ক্লাসরুমে ঢোকার পর সে দেখে তখনকার মেয়েগুলো সামনের সিটগুলো ছেড়ে পেছনে গিয়ে বসে আছে। রাগে ক্ষোভে ওদের সামনে গিয়ে বলতে থাকে, আপনারা তো খুব বজ্জাত দেখছি। একটু সাহায্য কি চাইলাম, উল্টো আপনারা আমায় বিপদে ফেলতে চাইলেন। ক্লাসে থাকা সবাই তরির দিকে অবাক চোখে তাকিয়ে আছে এবং তরি যে মেয়েগুলোকে উদ্দেশ্য করে কথাগুলি বলল তারা তরিকে চোখ দিয়ে গিলে খাচ্ছে। যখন মেয়েগুলোর কেউ আর কথা বলল না, তরি পিছন ফিরে চলে আসতে নেয়। সামনে আর যেতে পারে না ও। একদল ছেলেরা দাঁড়িয়ে আছে তরির দিকে রক্তচক্ষু নিয়ে। ওদের মাঝে একটা ছেলে বলে ওঠে, তোমার সাহস তো কম না মেয়ে, আমাদের ক্লাসরুমে এসে আমাদের ফ্রেন্ডকে কথা শোনানো হচ্ছে। কথাগুলো শুনে তরির রাগ হয়ে যায়। সাথে সাথে জবাব দেয় সে, ও, সাহায্য চাইলে আমাকে ভুলভাল জায়গা দেখাবে আর আমি মনে হয় তার সেবা করব। যা করেছি বেশ করেছি। পরের বার আমার সাথে এমন কোনো মজা করলে আবারও বলবো। হুঁ, আসি কোন নাটের গুরু। ছেলেকেও দেখে মনে হচ্ছে পারলে তরিকে চিবিয়ে খায়। কিন্তু কিছু করার আগেই রুমে স্যার ঢুকে পড়ে। তরি তাড়াতাড়ি সামনে একটা সিটে বসে পড়ে। মনোযোগ দিয়ে পুরোটা ক্লাস করার পর ক্লাসরুম ছেড়ে চলে আসতে নাই তরি। তখনই ওই মেয়েগুলো তরিকে চেপে ধরে। ওদের মাঝে একটা মেয়ে বলে ওঠে, খুব তো বড় বড় কথা বলছিলি, তোর সাহস কি করে হয় আমাদের মুখের ওপর কথা বলার? জানিস আমি কে? আমার বাবা এই কলেজের ফাউন্ডার। তোর কি হাল করতে পারি তা তোর জানা নেই। এখন চল, চুপচাপ ক্ষমা চা। তোরই কিছু একটা ভেবে মেয়েটিকে সরি বলে রুম থেকে বেরিয়ে এলো। রূপদের ড্রাইভারকে বলেছিল ও নাও আসতে পারে তরিকে নিতে। তাও আগে থেকেই তরির জন্য গাড়ি এসে রয়েছে। তরি সকাল সকালই বাড়ি ফিরে। সন্ধ্যায় বাড়ি ফেরার পর বাড়ির ভেতরে পুরোটা ফুল দিয়ে সাজানো দেখে রূপ দেখা যায় রিশাদ সাহেব এসব কিছুর দিক নির্দেশনা নিচ্ছেন। বাবার কাছে গিয়ে রূপ হাসি মুখে জিজ্ঞেস করে, এসব কি হচ্ছে বাবা? কোনো পার্টি বা কোনো ফাংশন? আমি তো জানি না। হুম, আসলে ভাবলাম তোর আর তোর বিয়েটা হলো, তাও আবার তুই ছিলি না। আর তোদের বিয়েটা পড়ানো বাকি ছিল, তাই আর কি। আজ ভাবলাম বাকি কাজটা সেরে ফেলি। কিন্তু বাবা, তুমি তো চেয়েছিলে বিষয়টা পরে করতে, তাহলে হঠাৎ আজ? পরে কি হবে না হবে তার তো কোনো কিছুই বুঝতে পারি না, তাই না? তাই ভাবছি জলদি জলদি সব সেরে ফেলাটাই বুদ্ধিমানের কাজ হবে। হুম, ঠিক। কিন্তু তোরই জানে? আরে ওই কি? ভ্রুকুচকে রিসার্চ সাহেবের দিকে তাকিয়ে, আরে ও তো জানে না। তবে তুই বল, সেটাই বেটার হবে। ওকে। এই বলে সিঁড়ি বেয়ে নিজের রুমে চলে আসে রূপ। দরজায় নক করার পর ভেতর থেকে আওয়াজ আসে, জি আসুন। রুমে ঢুকে রূপ তরিকে বিছানায় বসে বই পড়া অবস্থায় পায়। আজ কি ফুচকা আনেনি? সরি সরি, একদম ভুলে গেছি। তবে হ্যাঁ, কাল শিওর নিয়ে আসবো। ও হ্যাঁ, নতুন কলেজ কেমন লাগলো? আর কলেজ থেকে কখন এসেছেন? হুম, অনেক ভালো লাগলো। আর বাড়ি ফিরেছি সে তো অনেক আগেই। বুঝলাম। আজ বাড়িতে কি হচ্ছে তা কি জানেন? কই না তো। কিছুই তো জানি না। রূপ এদিক ওদিক চোখ উল্টিয়ে সরাসরি বলে তরিকে, আজ আমার আর আপনার বিয়ে। তরি অবাক হয়ে বলে, বিয়ে? হ্যাঁ, আমাদের বিয়ে পড়ানো হবে আজকে। ও, এইটুকু বলে আবারও চুপচাপ নিজের বই পড়ায় মন দিল তরি। রূপ তরির এমন রিয়াকশনে অবাক। কারণও ভেবেছিল তরি হয়তো আরও কিছু বলবে, কিন্তু না। আর একটা কথাও না বলে স্বাভাবিকভাবে বই পড়ে যাচ্ছে সে। রূপ অতশত না ভেবে ফ্রেশ হতে চলে গেল। রাত 8টার দিকে বিয়ে পড়ানোর জন্য কাজে সে চৌধুরী ম্যানশনে পৌঁছালো। হালকা কিছু লোকজনের সমাগম হলো বাড়িতে। সাদা শার্টের ওপর কালো কোট ও কালো প্যান্টে রূপকে দারুণ লাগছে। নিজেকে পারফেক্ট লাগছে কিনা তা আয়নায় দেখছে রূপ। এর মাঝে ওয়াশরুম থেকে বেরিয়ে এলো তরি। লাল এবং কালোর মিশ্রণে একটা শাড়িও মাথায় কালো রঙের হিজাবে। বেরিয়ে সে রূপের দিকে হা করে তাকিয়ে বলছে সে, আপনিও কালো পরেছেন? বাহ। ওহো, হোয়াট এ কো ইনসিডেন্স। আমিও তো তাই ভাবছি। আচ্ছা, ভাবাভাবির পর্ব শেষ করুন। চলুন নিচে চলুন, নইলে বাবা আপনাকে কিছু না বললেও আমায় আস্ত রাখবে না। ঠিক আছে চলুন। বিয়ের বাকি কাজ ভালোভাবে শেষ হয়ে যায়। এরপর খাওয়া দাওয়া, হালকা গল্পগুজব করে সবাই চলে যান। নিজের রুমে এসে জামাকাপড় চেঞ্জ করে ক্লান্ত শরীর নিয়ে শুয়ে পড়ে রূপ। আজ অনেকটাই ক্লান্ত সে। রূপকে দেখে তরি বলে, এই যে আপনি তো আমার জায়গা নিয়ে শুয়ে পড়লেন। ঘুম ঘুম কণ্ঠে আসতে রূপ বলে, আজ আর সেকশন আলাদা না করি। আজ খুব ঘুম পাচ্ছে। আপনি প্লিজ আজকের মতো অ্যাডজাস্ট করুন। কাল থেকে না হয় বর্ডার দিয়েই শুভ। তরি আর কিছু না বলে চেঞ্জ করে নেয়। এরপর বিছানার সামনে সোফায় গিয়ে নিজের ক্লাসের একটা বই খুলে বসে পড়ে। কিছু সময়ের মাঝে রূপ গভীর ঘুমে বিভোর হয়ে যায়। বইয়ের পাতার ওপর থেকে চোখ তুলে রূপের দিকে তাকায় তরি।
একটা মুচকি হাসি দিয়ে বইটা বন্ধ করে ধীর পায়ে রূপের মাথার কাছে গিয়ে বসে সে। ভালো করে পর্যবেক্ষণ করার পর সে দেখল আসলে রূপ গভীর ঘুমে। এবার সে তার ডান হাতটা রূপের মাথার চুলে ডুবে দেয়। আস্তে আস্তে হাত বুলাতে থাকে রূপের মাথায়, আর মনে মনে হাজারো কথা বলতে থাকে সে। আপনি আমাকে যে বোকা বলেন, আপনি তো নিজেই বোকা, কিছু বোঝেন না। অবশ্য বোঝার মতো আমি তেমন কিছুই করিনি। আপনি যে কেমন তা আমি প্রথম দিন বুঝে গেছি, কিন্তু আমি কেমন তা আপনি হয়তো এখনো বোঝেননি। আমার অতটাও যোগ্যতা নেই যে আমি আপনার উপর নিজের রাগ ক্ষোভ উজাড় করব। আমি নিতান্ত একটা ছোট পরিবারের মেয়ে। আপনার মতো ছেলের সাথে বিয়ে হবে তা আমি কখনো স্বপ্নেও কল্পনা করতে পারিনি। জানেন, আপনি যতটা সুন্দর দেখতে, তার থেকে হাজার গুণ সুন্দর আপনার মন মানসিকতাও। আপনাকে যতটা দেখি ততটাই অবাক হই। আচ্ছা, আপনার ঠোঁটে সবসময় ওই হৃদয় কারণ হাসি কিভাবে থাকে বলবেন আমায়? আপনার হাসিটা যে দেখার জন্য আমি লুকিয়ে লুকিয়ে আপনার দিকে চেয়ে থাকি। জানেন, কাল রাতে একটু রাগ হয়েছিল আপনার ওপর। আপনি যে আমায় জড়িয়ে ধরেছিলেন তা আমি টের পেয়েছিলাম। তবে আমার রাগ এই কারণে হয়েছিল যে সারা রাত আমার জন্য আপনি অত কষ্ট কেন করলেন? আমায় একটিবারও ডাকতে তো পারতেন। তাই তো আপনার সাথে সকালে অমনটা করেছিলাম। সেটার জন্য আপনার কাছে ক্ষমা চাইছি। দয়া করে মাফ করে দেবেন। আজ অবশ্য বিয়ে পড়ানোর বিষয়টা আমি বাবাকে বলেছিলাম। ভাবলাম বিয়ে তো বিয়েই, বাকি কেন থাকবে। আর হ্যাঁ, ইচ্ছে করে শাড়িটা আপনার সাথে ম্যাচিং করেই পরেছিলাম। আপনাকে আমি হয়তো এসব কিছু মুখ ফুটে কখনো বলতে পারবো না, তবে আপনি যেদিন আপনার মনের কথাগুলো আমায় বলবেন সেদিন এমনি বুঝে যাবেন সব কিছু। আমার তো এটাই মনে হয় আপনি আমার জীবনে পাওয়া সেই উপহার, যা সারা জীবন ধরে আমার ঠোঁটে হাসি ফোটাতে পারবে। আপনি বলেন না আমার রূপের জন্য আপনি আমায় ডাকেন রূপের তরী, কিন্তু আমি তো নিজেকে আপনার তরী বলেই ভাবি। পরদিন সকাল সকাল ঘুম থেকে উঠে তরীকে সোফায় শুয়ে থাকতে দেখে রূপ একদম বাচ্চাদের মতো গটিসটি মেরে শুয়ে আছে সে। বিছানা ছেড়ে উঠে গিয়ে তরীর মুখ বরাবর বসে পড়ে। এক দৃষ্টিতে তরীর দিকে চেয়ে থাকে সে। তরী হালকা নড়ে চড়ে উঠলে হুড়মুড় করে সেখান থেকে দৌড়ে চলে যায় বাথরুমে। বাথরুমে গিয়ে দরজা আটকে দেয় সে। এদিকে তরী হেসেই চলেছে। আসলে ও না ঘুমিয়ে এসব লক্ষ্য করছিল। ঘুম থেকে ওঠার ভান করে বাথরুমের দরজায় গিয়ে কড়া নাড়ে সে। ভেতর থেকে রূপ আওয়াজ দিয়ে বলে, ও আপনি উঠে পড়েছেন, একটু অপেক্ষা করুন, আমি ফ্রেশ হয়ে আসি। তরীর দুষ্ট দুষ্ট হাসি দিচ্ছে। একটু পর রূপ বাথরুম থেকে বেরিয়ে এলে তরী জিজ্ঞেস করে, আপনি কখন উঠলেন? বললে না তো কিছু। এই মাত্রই উঠলাম। ও, রূপ পাশ কাটিয়ে চলে আসে। মনে মনে ভাবে, ইসিরে, ধরা পড়ে গেলে তো আজ আবার বকুনি শুনতে হতো। অন্যদিকে তরি ভাবছে, ধ্যাত, আমি কেন ঘুমানোর ভান করে থাকলাম। যদি উনি থাকতেই চোখ খুলতাম তাহলে আর কাউকে কিছু বোঝাতে হতো না। খাওয়ার টেবিলে রিশাদ সাহেব তরিকে জিজ্ঞেস করলো, তরি, হ্যাঁ বাবা, কলেজে কাল কোনো সমস্যা হয়েছিল? তরি ভাবছে কিছু বলবি কিনা, তার আগেই রিশাদ সাহেব আবারও বলে উঠল, সমস্যা হলেও চিন্তা করো না, আমি কলেজের প্রিন্সিপালের সাথে কথা বলেছি, কেউ তোমায় কিছু বলবে না। ঠিক আছে বাবা। এর মাঝে রূপ বলে ওঠে, বাবা, আমরা ভাবছিলাম ওদের বাড়ি থেকে 2-3 দিনের জন্য ঘুরে আসি। আমি তো যাইনি, আর এমনিতেও বিয়ের পরে নাকি কী সব রেচুয়াল থাকে। হ্যাঁ, সেটাও ভালোই হয়। তরি, যাবে মা? বাড়ি যাওয়ার কথা শুনে তরি খুশি হবে নাকি বেজার হবে ভেবে পাচ্ছে না। কারণ তরি খুশি হলেও ও বাড়ি কেউ তরিকে দেখে খুশি হবে না। ঠিক আছে বাবা, তাহলে রূপ কবে যেতে চাস? আজ দুপুরের আগে রওনা দেই, কারণ অনেকটা পথ যেহেতু যেতে হবে। ওকে, তাহলে তরি, তোমাদের প্রয়োজনীয় সব জিনিসপত্র প্যাক করে ফেলো। জি। ব্রেকফাস্ট শেষ করে রুমে আসে তরি। বিছানায় মন খারাপ করে বসে থাকা দেখে রূপ এসে ওর সামনে বসে। এই যে রূপের তরি, আপসেট কেন? নিশ্চুপ, আমায় বলতে পারেন? তরি রূপের চোখের দিকে তাকালে রূপর চোখের জল দেখতে পায়। কিছুটা চিন্তার স্বরে বলে, কি হয়েছে আপনার, চোখে জল কেন? আপনি তো জানেনই আমার মা বাবা বোন আমাকে বিদায় করে নিয়ে সবাই অনেক চিন্তায় ছিল। এখন যদি আবার ওই বাড়িতে পা রাখি, হয়তো ওরা আপনাকেও। রূপখানি ঘেঁষে দিয়ে তরির হাত দুটো ধরে বলে, আচ্ছা এই ব্যাপার, আপনার এই ধারণাটা যদি আমি ভুল প্রমাণ করি তো? মানে? মানে না হয় পরেই বুঝবেন। এখন চলুন, জিনিসপত্র প্যাক করে নিন। সকাল 11টা নাগাদ ওরা রওনা দেয় লালমনিরহাটের উদ্দেশ্যে। রাত 9টার দিকে ওরা গিয়ে বাড়ি পৌঁছে গাড়ি থেকে নামার সাথে সাথে তরি সৎমাকে বুকে জড়িয়ে নেয়। ওকে ধরে কত রকম আদরে কথাবার্তা বলতে থাকে। তরি এসব দেখে রূপের দিকে তাকায়। রূপ খানিকটা মুচকি হাসি দেয়। তরি ওর দিকে তাকিয়ে হেসে দেয়। রূপকে সাদরে স্বাগতম জানায় ওর সৎমা। রাতে সবাই মিলে হাসি ঠাট্টা ও নানা রকম গল্পগুজব করে। আগামীকাল ওদের দুজনকে উদ্দেশ্য করে বাড়িতে ছোটখাটো একটা খাওয়া দাওয়ার আয়োজন করে। পরদিন সকালে একটু দেরি করে ঘুম থেকে ওঠে তরি। হাত মুখ ধোয়ার জন্য গোসলখানার দিকে এগোতে নিলেই পেছনের বারান্দা থেকে একটা মেয়ের হাসির আওয়াজ শুনতে পাওয়া যায়। হাসির আওয়াজটা ওর কাছে অচেনা লাগে না,
তাই পেছনের বারান্দার সামনে গিয়ে দাঁড়ায় তরি এবং সেখানে হাসতে থাকা মেয়েটিকে দেখে তরির মাথা ঘুরে যায়। সুইটি, তুই কবে এলি? চিন্তিত মুখে তরি প্রশ্ন ছুড়ে দেয় মেয়েটিকে। কেন রে? আমি এসেছি বলে কি ভয় পাচ্ছিস? তোর জামাইয়ের সাথে যদি হাসি ঠাট্টা করি এই ভয়ে? বলে একটা ডেভিল হাসি দেয় সে। সুইটি আসলে তরির সৎমায়ের বোনের মেয়ে। তরি ও সুইটি সমবয়সী হলেও সুইটি একটু অভদ্র টাইপের মেয়ে। বলতে গেলে ছেলেদের সাথে ওর ফ্লার্ট করাটা অভ্যাস। সেই সূত্রে তরি ভয় পাচ্ছে রূপের সাথে যদিও আবল তাবল কিছু। না না, তা কেন ভাবতে যাব? এমনি অনেকদিন পর দেখলাম তো তাই। করুণ কণ্ঠে, ও তা তোর জামাইকে দেখলাম না, এখনো ঘুমাচ্ছে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঘুমাচ্ছে। আচ্ছা, আমি হাত মুখ ধুয়ে আসি কেমন? তরি জলদি ওখান থেকে চলে আসে এবং ওর ঘরের দিকে পা বাড়ায়। ঘরে ঢুকে দেখে রূপ বিছানায় বসে আছে। দেখে মনে হচ্ছে মাত্রই ঘুম ভাঙল ওর। রূপের কাছে গিয়ে তরি জিজ্ঞেস করে, আচ্ছা, আপনি তো ফ্রেশ হননি তাই না? চলুন একসাথে যাই, আমিও ফ্রেশ হইনি। একসাথে? হ্যাঁ চলুন না। তরির হঠাৎ করে কি হলো তার রূপ বুঝতে পারল না। তবে এটা ভাবছে তরি আর যাই হোক আজ প্রথম নিজের এসে ওর হাত ধরেছে। খাওয়া দাওয়ার আয়োজন চলছে জোরদার। অনেকে এসেছে তরিদের চেনা জানা। তরিও হালকা ব্যস্ত। সৎমাকে সাহায্য করছে সে। অবশ্য এখন সৎমা বললে ভুল হবে, কারণ উনি একদম নিজের মায়ের মতো ব্যবহার করছেন তরির সাথে। একটা প্লেটে কয়েক রকমের মিষ্টি সাজিয়ে তরির হাতে ধরিয়ে দিলেন উনি এবং বললেন, জামাই সে কখন সকালে খেয়েছে, জাগিয়ে দিয়াই। কি মনে করবে দেখ, আমি তো ভুলেই গিয়েছিলাম। তরি হাসি মুখে প্লেটটা নিয়ে ঘরে ঢোকে, কিন্তু সেখানে পায় না রূপকে। না পেয়ে এদিক ওদিক খুঁজতে থাকে তরি। এরপর বাড়ির পেছনে পুকুর পাড়ে যায় সে। সেখানে একটা চড়াট পাতা আছে। তীক্ষ্ণ দৃষ্টিতে পুকুর পাড়ের পাশে বানানো চড়াটের ওপর চোখ রেখে আছে তরি। রূপের পাশে বসে মাঝে মাঝে গায়ে হাত দিয়ে কথা বলছে সুইটি। পাশে অবশ্য মিলিও আছে, তবে ওর ধান্দা এসবের মাঝে নেই। রূপের চেহারা দেখে মনে হচ্ছে সে অনেকটা বিরক্ত। তাও সুইটি জোর করে ওকে ধরে রেখেছে। ওদের পেছন দিয়ে দাঁড়িয়ে খো খো করে কেসে ওঠে তরি। পিছন ফিরে তাকিয়ে তরিকে দেখতে পেয়ে অনেকটা স্বস্তি পায় রূপ। সুইটির চেহারা তখন দেখার মতো হয়েছিল। অনেকটা বিরক্তি নিয়ে সুইটি বলে, তুই এখন এখানে কি করছিস তরি? কেন, এসে কি তোর খুব সমস্যা হয়ে গেল? না না, সমস্যা কেন হবে? তাহলে এক কাজ কর, মিলিকে নিয়ে বাড়ির ভেতরে যা, মা তোদের ডাকছে। পরে যাব। বাদ দে তো, বলছি না ডাকছে, যা বলছি। সুইটি মুখ ভাঙিয়ে দিয়ে মিলিকে নিয়ে চলে গেল। রূপতরির হাত ধরে চড়াটে বসিয়ে বলে, বাঁচালেন রূপের তরি। না হলে যে ওদের কবলে পড়ে আমিও পুকুরে ঝাঁপ দিতাম একটু হলেই। আর আমি সাঁতারও জানি না। হয়েছে, এখন ওগুলো খেয়ে নিন। এতগুলো মিষ্টি আমি একা খাবো? তা নয় তো কি। আর এমনিতেও এতগুলো কোথায়? মাত্র তো প্লেটে থাকা মিষ্টিগুলো গুনতে গুনতে 12টার মতো মিষ্টি রয়েছে। না, আমি একা খাবো না, সাথে আপনিও খাবেন কেমন? দুজনে মিলে পুকুর পাড়ে বসে গল্পগুজব করতে থাকে। বিকেলের দিকে ওরা সবাই নদীর তীরে বেড়াতে যায়। সন্ধ্যা দিকে বাড়ি ফিরলে সবাই ক্লান্ত শরীর নিয়ে বিছানায় গা এলে দেয়। তরিরূপকে রুমে গিয়ে ঘুমাতে দেখার পর নিজে হাত মুখ ধুতে যায়। এই সময়ের মাঝে সুইটি তরির রুমে ঢুকে এবং রূপকে শো অবস্থায় দিকে জড়িয়ে ধরে। রূপ হালকা চোখ খুলে যখন দেখতে পায় সুইটি ওকে জড়িয়ে ধরে আছে, তখন ওকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে যায়। প্লিজ রূপ, আমায় নিজের করে নিন। আমি আপনাকে তরির চেয়েও বেশি ভালোবাসবো। আপনাকে প্রচণ্ড ভালোবেসে ফেলেছি যে। সুইটি, ডোন্ট ক্রস ইয়োর লিমিট। তুমি আমার বোনের মতো। এত নোংরা ধারণা মাথায় কিভাবে নিয়ে আসলে? আমায় ভুল বোঝো না প্লিজ। নিশ্চয়ই তরি তোমার কাছে আমার নামে খারাপ কথা বলেছে। দেখো রূপ, ওর কথায় বিশ্বাস করো না। ও তো অনেক খারাপ একটা মেয়ে। তুমি আমায় বিয়ে করে নাও। এসব কথার পরে একটা থাপ্পড়ের আওয়াজ শোনা যায়। রূপ সামনে তাকাতে দেখে সুইটির গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে এবং পাশে অগ্নিচক্ষু দৃষ্টিতে তাকিয়ে আছে তরি। তরি বলতে শুরু করে, আমি কল্পনা করতে পারিনি তুই এতটা নিচে নামতে পারবি কখনো। ছি, বোনের স্বামীর সাথে এমন নোংরামি করতে তোর একটু মনে বাঁধল না? তোকে তো আজ উচিত শিক্ষা দিতে হবে। চল খালার কাছে, তোর সব কুকীর্তির কথা বলবো। সুইটি এখন বাঁচার আর কোনো উপায় না পেয়ে তরির পা চেপে ধরে। তরি বোন আমার, ভুল হয়ে গেছে, এবারের মতো মাফ করে দে। তোর পায়ে ধরি, প্লিজ আমায় মাফ করে দে। আমি আর জীবনে কারোর সাথে এমন কিছু করব না। তোকে তো শাস্তি দিতেই হবে, না হলে তুই কখনো শুধরাবি না। তরি প্লিজ, এভাবে বলিস না। আমি কথা দিচ্ছি তোকে আর কখনো এমন করব না। আমায় ক্ষমা করে দে বোন, প্লিজ। তরি, ও যখন বলছে মাফ করে দিন, আমার মনে হয় বাড়ির কাউকে এ ব্যাপারে না বলাটাই ভালো হবে। বললে সবাই এমনিতেই নানা রকম চিন্তা করবেন। তরি রূপের কথা মতো সুইটিকে যেতে দেয়। রূপের সাথে আর কোনো কথা না বলে হাত মুখ মুছে বিছানার এক কোণে শুয়ে পড়ে। রূপ তরির সাথে কথা বলার জন্য দুই একটা কথা জিজ্ঞেস করতে চাইলেও তরি কোনো জবাব দেয় না। পরদিন সকাল সকাল ওরা ঢাকার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। মধ্যম গতিতে গাড়ি চালাচ্ছে রূপ। তরির জানালার বাইরে মুখ দিয়ে বসে আছে। এদের দুজনে অনেক কিছু চিন্তা ভাবনা করছে, তবে ওদের চিন্তাটাই একই বিষয় নিয়ে। তবে ওরা কেউই জানে না
তরি ভাবছে লজ্জা হোক আর যাই হোক, ওনাকে আমার মনের কথা সবকিছু খুলে বলবো। উনি তো আমারই স্বামী, ওনাকে এসব বলবো না তো কাকে বলবো? এমনিতেও স্বামী স্ত্রী কখনো এমন দূরে দূরে থাকে। আজ বাড়ি ফিরে সবকিছু বলবো ওনাকে। উনি কিছু বলুক আর না বলুক, তাতে কি আসে যায়? যদি আমাকে ভালো না বাসে তাহলে ওনার ঘাড় ভালোবাসবে। দেখে যাব সবকিছু। এসব ভেবেই তরি একবার রূপের দিকে তাকায়। দেখে রূপ সামনের দিকে তাকিয়ে মনোযোগ সহকারে ড্রাইভ করছে, যেন এটাই ওর ইম্পর্টেন্ট কাজ। তরি মনে মনে ভাবছে, ইস, দেখো না কিভাবে গাড়ি চালাচ্ছে। পাশে যে বউ বসে আছে তার দিকে খেয়াল নেই। নিজে তো মুখ ফুটে কিছু বলতে পারে না, আবার আমায় কিছু জিজ্ঞেস করে না। আরে, আমায় জিজ্ঞেস করলে তো আমি বলে দেই সব। হু, তরি তো আর জানে না যে রূপী ওর মতো একই চিন্তায় মগ্ন। সে এসব কথাই ভাবছে। অনেক হয়েছে, এখন তরিকে মন খুলে ভালোবাসি বলতেই হবে। তরির দিকে এক নজর তাকিয়ে বলে ওঠে, তরি। রূপীর গলার আওয়াজটা তরির কাছে নতুন নয়, তবে এখন তরিকে রূপ যেভাবে ডাকলো সেই গলার স্বরটা তরির কাছে অনেকটা নতুন। এই আওয়াজটায় একটা আবেগ মেশানো আছে, কিছু অনুভূতি জড়ানো আছে, অনেকটা ভালোবাসা মরানো আছে। তরি রূপের দিকে নরমভাবে তাকিয়ে উত্তর দেয়, জি বলুন। তরি, একটা কথা বলবো, রাগ করবে না তো? রূপের মুখে তুমি শোনাটা তরির কাছে যেন হৃদয়ে শীতল বাতাস বয়ে যাওয়ার মতো মনে হলো। উৎসুক দৃষ্টিতে রূপের চোখের দিকে তাকিয়ে বলল সে, রাগ করব কেন? আপনি বলুন। কথাটি বলার আগেই রাস্তার উল্টো দিক থেকে আসা একটি ট্রাক ওদের গাড়িটিকে হিট করে। রূপতরীর গাড়িটি ট্রাকের ধাক্কায় উল্টাতে উল্টাতে রাস্তার পাশের বড় বটগাছটির সাথে গিয়ে ধাক্কা লেগে থেমে যায়। গাড়ির ভেতরে থাকা রূপতরী রক্তাক্ত। ক্লাসের ঘণ্টায় বেজে ওঠার পর সকল স্টুডেন্টরা বাস্তব জগতে ফিরে আসে। ঢাকা মেডিকেল কলেজের কার্ডিয়াক বিভাগের লেকচারার ডক্টর শাহরোজ আদ্রিয়ান সকল স্টুডেন্টের উদ্দেশ্যে বলেন, সরি গাইস, নাও ক্লাস আওয়ার ইজ ওভার। আই হ্যাভ টু গো। আজ কিছুই পড়ানো হলো না শুধু তোমাদের সবার মন রাখতে। এবার আমার মন রাখতে একটা কাজ করবে সবাই। নেক্সট টাইমের জন্য ভালোভাবে প্রিপারেশন নাও। যেহেতু টার্মের আগে এটা লাস্ট ক্লাস, ওনার কথার মাঝেই স্টুডেন্টের মাঝ থেকে সবচেয়ে ব্রিলিয়ান্ট তবে ইমোশনাল একজন স্টুডেন্ট জান্নাতুল মাওয়া আরশ জলে ভেজানো চোখে বলে উঠল, স্যার। এরপর রূপতরীর কি হলো? বাঁ হাতের কনিষ্ঠ আঙ্গুলটি দ্বারা ভ্রু কুচকিয়ে আদ্রিয়ান বলল, আরশ, আগের টার্মে তোমার রেজাল্টটা অনেকটা লো ছিল, সো এখন এসব কিছুর মাঝে না থেকে পড়াশোনায় মন দাও। আই থিঙ্ক ইউ হ্যাভ টু বি মোর অ্যাটেন্টিভ অন ইউর লেসন্স। সো তাহলে আজকে এ পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো এবং ভালোভাবে টার্মটি শেষ করো। আবার দেখা হবে কয়েক মাস পরে। আল্লাহ হাফিজ। কথাগুলো শেষ হতেই ডক্টর আদ্রিয়ান থার্ড ইয়ার মেডিকেল স্টুডেন্টের ক্লাসরুম ত্যাগ করলেন। ওদিকে আরশ আদ্রিয়ানের ঝাড়ি খেয়ে চুপচাপ বসে আছে। ওই হারামি, স্যার যখন টার্মের বিষয় বলছিল, তুই লাফালাফি করে আবার লাভ স্টোরি সম্পর্কে কেন জানতে চালি? তুই সবসময় নিজের দোষেই স্যারের কাছে ঝাড়ি খাস। তানিয়ার কথায় সম্মতি জানিয়ে আরশ উত্তর দিল, তো কি করব বল? তুই তো জানিস আমি কতটা ইমোশনাল। তার উপর সারা ওই ইমোশনাল লাভ স্টোরি শোনালেন, তাহলে কি আর চুপ করে থাকা যায় বল? কি সুন্দর লাভ স্টোরি রূপের তরী। আহা, নামটাতেই কেমন গা শিরশির করে ওঠে। ধ্যাত, বাদ দে তো। ওসব লাভ স্টোরির চক্রে পড়লে টার্মে আর পাশ করতে হবে না। তখন আদ্রিয়ান স্যার তোমায় ভালো মতো সোজা করবে বলে রাখলাম। এমনিতেই আগের রেজাল্টের জন্য তোর ওপর রেগে আছেন উনি। ধর, ভাল লাগে না। এত স্টুডেন্ট থাকতে উনি কেন আমার পেছনে লাগেন বলতো? তানিয়া আরশের কাঁধে বাড়ি মেরে বলে, বলেছিলাম না কিছু আছে? একটা মারবো, চল হোস্টেলে। আজ তোকে আমি সোজা করব। বেশি পাকা হয়ে গেছিস। দুজন বেস্ট ফ্রেন্ড দুষ্টুমি করতে করতে ক্লাসরুম থেকে বেরিয়ে হোস্টেলের উদ্দেশ্যে হাঁটতে থাকে। এক নাগারে ফোনের রিং বেজেই চলেছে। রাত্রি 11টার সময় সাধারণত আদ্রিয়ান ডিনার করে। এমন সময় কারো ফোন আসা করে না সে। করলেও যদি কোনো পেশেন্ট থাকে তাদের ফোন ধরে। বিরক্তির সাথে ফোনটা ধরার পর ওপাশে যখন আরশের বলার আওয়াজ পেল, রাগে আদ্রিয়ানের চোখ মুখ লাল হয়ে গেল। ধমকের সুরে আরশকে বলে ওঠে, রাত 11টার সময় পড়াশোনা ফেলে রেখে ফোন দেওয়া হচ্ছে? তোমার সমস্যাটা কি আরশ? তুমি কি একজন ভালো ডক্টর হতে চাও না? সরি স্যার, আসলে ভাবলাম আপনি তো অনেক রেগে আছেন, যদি আরও বেশি রাগ করে ফেলেন আমার উপর। এমনিতে কাল আপনি দেখা করতে বলেছিলেন, করিওনি? আরশ, জি আদ্রিয়ান বলুন। সরি, আজকে ক্লাসরুমে তোমায় বকলাম। তবে একটা জিনিস কি জানো, তুমি আসলেই পড়াশোনা ঠিকমতো করছো না। এই জন্যই তোমার উপর অনেকটা রাগও আছে আমার। সরি, বাট আজকে আপনি যে স্টোরিটা শোনালেন তারপর শুধু ওখানেই মন পড়ে থাকে। রূপতরীর তারপর কি হলো তা না জেনে থাকতে পারছি না। আমায় কি বলবেন? ওকে, ডু ওয়ান থিং। তুমি টার্মে ভালো রেজাল্ট করো, দেন তোমায় একটা সারপ্রাইজ দেবো আমি। সারপ্রাইজ টাইজপ্রাইজ আমার লাগবে না। আপনি আমায় ওদের অসমাপ্ত ভালোবাসার গল্পটি বলুন। আরশ, ওকে ওকে। তাহলে কবে দেবেন সারপ্রাইজটা? সারপ্রাইজটা তখনই পাবে যখন তুমি এক্সামে ভালো রেজাল্ট করবে। সো বি প্রিপেয়ার্ড ফর ইউর টার্ম। ওকে, রাখি তাহলে।
আদ্রিয়ান আর আরশ দুজনে এখানে লাভ বার্ডসের মতন। ওরা দুজনেই দুজনকে পছন্দ করে। ওদের প্ল্যান আছে আরশের মেডিকেল লাইফ শেষ হওয়ার পরপরই দুজন বিয়ে করবে। আজ সকালে যখন আদ্রিয়ান ক্লাসে ঢুকলো, সব স্টুডেন্টের আগে থেকেই প্ল্যান ছিল আজ ক্লাস করবে না, তাই আদ্রিয়ানকে সবাই জেকে ধরে বসে কোনো একটা গল্প শুনবে। সেই থেকে আদ্রিয়ান রূপতরীর এই গল্পটি ওদের মাঝে তুলে ধরে। যদিও এটা গল্প নয়, এটি গল্প হলেও সত্যি। 2 মাসের মাথায় ট্রাম শুরু হয়। এই 2 মাসে আরশ প্রচণ্ড মন দিয়ে পড়াশোনা করে। এমনিতেও সব কিছুর পড়াই ছিল, শুধু রিভিশন দিয়ে পড়াগুলো আবারও ক্লিয়ার করে নিল সে। অনেক ভালোভাবে আরশের ট্রামটা শেষ হলো। এবার নিশ্চয় সে টপ করবে। রেজাল্টের দিন আরশ টেনশনে ছিল প্রচুর। এ কারণে নয় যে কি রেজাল্ট হবে, এই কারণে যে সারপ্রাইজটি কি হতে চলেছে। রেজাল্ট আসলো, হ্যাঁ সত্যি আরশ টপ করেছে। সব ফ্রেন্ডরা ওকে নিয়ে মাতামাতি করছে, তবে আরশ অন্য চিন্তায় বিভোর। তানিয়া ওকে ধাক্কা দিয়ে বলে, কি রে, কি চিন্তা করছিস? নে, এবার তো টপ করলি। আদ্রিয়ান স্যার তো আর কিছুই বলবে না তোকে। আরশ মনে মনে ভাবছে, তোকে কি করে বলি, আজ যে একটা সারপ্রাইজ পাওয়ার কথা, তবে সেটা কি হবে তা ভেবেই আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। এর মাঝে আরশের ফোনে টুং করে শব্দই একটা মেসেজ আসলো। মেসেজটা আদ্রিয়ানের, এবং তাতে লেখা আছে 5 মিনিটের মধ্যে পার্কিং স্পেসে দেখা করো। তানেকে হোস্টেলে যেতে বলে দৌড়ে চলে যায় গাড়ি পার্কিং স্পেসের দিকে। সেখানে গিয়ে দেখে আদ্রিয়ান হাসিমুখে হাতে হাত গুজে দাঁড়িয়ে আছে। আরও সেকেন্ড ইয়ারের প্রথম দিকে থাকাকালীন আদ্রিয়ান ওকে প্রপোজ করে। যেহেতু স্যার, তাই মুখের ওপরে হ্যাঁ বলতে পেরেছিল না আরশ। কিছুদিন সময় নিয়ে চিঠির মাধ্যমে জানিয়ে দেয় সে। হাঁপাতে হাঁপাতে আরশ যখন আদ্রিয়ানের সামনে গিয়ে দাঁড়ায়, আদ্রিয়ান খানিক হেসে দিয়ে বলে, দৌড়ে আসার কি দরকার ছিল, হেঁটে আসলেই তো পারতে। না মানে, আপনি বলেছিলেন 5 মিনিটের মাঝে আসার কথা, তাই ভাবলাম যদি যদি আমি আবার বকা দেই। না না, সেটা নয়। সেটা কি অন্যটা না হয় পরে বুঝবো। এখন গাড়িতে ওঠো। কোথায় যাচ্ছ কি না যাচ্ছ এমন কোনো প্রশ্ন করতে পারবে না, ওকে? কি বলবেন তো? কো চুপচাপ গাড়িতে বসো। আরশার কথা না বাড়িয়ে গাড়িতে উঠে বসে। আরশের চুপ হওয়া দেখে আদ্রিয়ান লুকিয়ে হেসে দেয়। এরপর সে গাড়িতে ওঠে। গাড়ি স্টার্ট করে চলতে থাকে আদ্রিয়ানের উদ্দেশ্যের দিকে। আদ্রিয়ান গাড়িটি এয়ারপোর্টের সামনে এসে দাঁড় করায়। এয়ারপোর্টে কেন এলাম আমরা? বিদেশে বেড়াতে যাচ্ছি নাকি? বলেছিলাম চুপচাপ থাকো। ওকে, এভাবে সারাদিন গাড়িতেই বসে থাকবে নাকি বেরো হবে? ও, হচ্ছি তো। গাড়ি থেকে বের হয়ে আদ্রিয়ান আরশের হাত ধরে হাঁটা শুরু করে। এয়ারপোর্টের ভেতরে ঢুকে আরশকে এক জায়গায় বসিয়ে দিয়ে আদ্রিয়ান রো এরিয়ার দিকে চলে যায়। একটি ফ্লাইট সম্পর্কে জিজ্ঞাসাবাদ করার পর আরশের পাশে এসে বসে। আরশ এখনও চুপচাপ বসে আছে। আরশকে চুপ থাকতে দেখে আদ্রিয়ান বলে, চুপ করে আছো যে? আপনি তো কথা বলতে বারণ করলেন। ওহো, সো সরি। কিন্তু এখন তো কথা বলো। আপনি কি সারপ্রাইজ দিতে চান একটু বলুন তো? আমার মাথায় তো কিছুই আসছে না। আমরা এয়ারপোর্টেই বা কেন এলাম? সব প্রশ্নের জবাব পাবে। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। আর কতক্ষণ? অনলি 10 মিনিটস, ঠিক আছে? 10 মিনিট পর ইউকে থেকে আসা এয়ারক্রাফট বাংলাদেশে ল্যান্ড করে। আদ্রিয়ানের চোখ সামনের দিকে। কখন ওনারা আসবেন, যাদের ছাড়া আদ্রিয়ান অসম্পূর্ণ। হঠাৎ আদ্রিয়ানের দৃষ্টি সামনেই থেমে গেল। আরশ ওর চোখের দিকে অনুসরণ করে সামনের দিকে তাকালে দেখতে পায় এক মধ্যবয়সী কাপল ওদের দিকে হাসি মুখে তাকে এগিয়ে আসে। আদ্রিয়ান দৌড়ে গিয়ে ওনাদের জড়িয়ে ধরে। আরশ শুধু দূর থেকে দেখে যাচ্ছে। আদ্রিয়ান এতটা হাসি মুখে আছে যেন সব সুখও পেয়েছে। মহিলাটি একবার আরশের দিকে তাকিয়ে আবার আদ্রিয়ানের দিকে তাকায়। এরপরই আদ্রিয়ানের পিঠে আলতো করে ঘুষি দেয়। এরপরে 3জন মিলে আরশের দিকে এগিয়ে আসতে থাকে। আরশ ওনাদের এগিয়ে আসতে দেখে উঠে দাঁড়ায়। মহিলাটি আরশকে কাছ থেকে দেখে আদ্রিয়ানকে বলে, যতটা বলেছিলে তার চেয়েও বেশি সুন্দর ও মিষ্টি মেয়ে দেখছি। আদ্রিয়ান মাথা চুলকে আরশের দিকে তাকিয়ে বলে, ও, বলাই হলো না, ইনি হলেন আমার মা এবং আমার বাবা। আরশ তো এই কথাটি শুনে লজ্জায় লাল হয়ে গেছে। এরপর ওনাদের দুজনকে সালাম করে বলে, সরি আঙ্কেল আন্টি, আসলে উনি বলেছিলেন না তো। আরে না মা, এতে কোনো সমস্যা নেই। আর এমনিতেও ওকে আমরাই বারণ করেছিলাম বলতে। আদ্রিয়ানের বাবা বলে ওঠেন। এরপর আদ্রিয়ানের বাবা ওর মাকে উদ্দেশ্য করে বলে, তরি, তুমি আরশকে নিয়ে এগোতে থাকো। আমিও আদ্রিয়ান আসছি তরি। নামটি শুনে আরশ চমকে উঠল। পাশে থাকা আদ্রিয়ানের মায়ের দিকে অবাক চোখে তাকিয়ে বলল, তরি? আমি তো তরি। কেন মা, কি হয়েছে? আরশ আরেক দফা চমকালো। ওর ধারণটা আসলে সত্য কিনা তা যাচাই করতে আবারও প্রশ্ন করল, আন্টি, আঙ্কেলের নাম? ও, তোমার আঙ্কেলের নাম তো রূপক চৌধুরী রূপ। আরশ চোখ মেলে তরির দিকে চেয়ে আছে। আরশের চোখ যেন তরির মুখটা থেকে সরছে না। তরি আরিশার হাত ধরে মুখে হাসিনি। কিছু হয়েছে আরিশা? এমনভাবে চেয়ে আসো যে? নিশ্চুপ আরশ। তরি আরিশিকায় হালকা ধাক্কা দিয়ে সে চমকে ওঠে।
তারপর তরিকে জিজ্ঞেস করে, আন্টি তাহলে আপনি সেই রূপের তরি? তরি মুচকি এসে দিয়ে বলে, হ্যাঁ। আদ্রিয়ান তোমায় বলেছে? জি আন্টি। কিন্তু? কিন্তু কি? আপনাদের অ্যাক্সিডেন্টের পর কি ঘটেছিল? আচ্ছা সব কিছু কি এয়ারপোর্টে দাঁড়িয়ে শুনবে? চলো বাড়িতে পৌঁছে গল্প করি। গাড়ি উঠে ওরা চৌধুরী ম্যানশনের দিকে রওনা দেয়। রূপতরী আসলে লন্ডনে ছুটি কাটাতে গিয়েছিল। দুজনেরই প্রচুর ব্যস্ততার মাঝে থাকতে হয়, তাই এবার ছুটিতে আদ্রিয়ান ওদের 1 মাসের ছুটিতে বাইরে পাঠিয়েছিল। চলুন আরেকবার অতীতে ফিরে যায়। 4 মাস পর আজ তরি চোখ খুলল। অ্যাক্সিডেন্টের পর রূপতরী দুজনেই প্রচুর পরিমাণে জখম হয়েছিল। অবশ্য রূপের চেয়ে তরির অবস্থায় বেশি ক্রিটিক্যাল হয়েছিল, কারণ রূপ সিটবেল্ট পরলেও তরি পড়েছিল না। এতে করে ট্রাকের সাথে ধাক্কা লাগার পরপরই ওর মাথাটা গাড়ির জানালার পাশে বাড়ি খায়। দীর্ঘ 4 মাস কোমায় থাকার পর আজ একটু হলেও এদিক ওদিক চোখ বুলেছে। রূপ 1 মাসের মাঝে রিকভার করলেও তরির চিন্তায় প্রায় অসুস্থ হয়ে পড়ত। তরির চিন্তায় সারাদিন জায়নামাজে বসে কান্নাকাটি করত। খাওয়া দাওয়া ঠিকমতো করতো না। তরির জ্ঞান ফিলের সামনে সবাইকে দেখতে পায়, বাবা মা বোন শ্বশুর, কিন্তু ওর চোখ খুঁজছে রূপকে। একজন নার্স রূপকে খবর দেয় তরির জ্ঞান ফেরার বিষয়ে। ডাক্তারের সাথে তরির বিষয়ে আলোচনা করছিল সে। এই খবর শুনে দৌড়ে চলে আসে তরির কাছে। পাশে বসে তরির হাতটি নিজের হাতের মাঝে গুটিয়ে নেয় রূপ। কথা না বলে শুধু চোখের জল ঝরাতে থাকে সে। তরিকে এতদিন এমন অবস্থা দেখে বাঁচার ইচ্ছে হারিয়ে ফেলেছে রূপ। কিছুদিন পর হসপিটাল থেকে তরিকে রিলিজ করে দিলে ওর সমস্ত কিছুর দেখাশোনার জন্য রূপ হসপিটালে যাওয়া বন্ধ করে দেয়। 1 মাসের মতো সময়ে রূপ তরির রিকভারির জন্য দিনরাত 24 ঘন্টা ওর সোফায় লেগে থাকে। 1 মাস পর তরি অনেকটা সুস্থ হয়ে ওঠে, তবে পুরোপুরি নয়। কলেজে যেতে চাইলে রূপ বারণ করে, তাই বাড়িতেই পড়াশোনা শুরু করে সে। মাথায়ও পায়ে বেশি আঘাত লেগেছিল, তাই পুরোপুরিভাবে সুস্থ হতে 1 বছরের সময় লেগে যায়। এরপর পরই ওর এইচএসসি এক্সামও এগিয়ে আসে, তাই সব পরীক্ষা ভালোভাবেই সম্পন্ন হয়। এতদিনে তরি ও রূপ বন্ধুত্বপূর্ণ হলেও ওদের মাঝে কোনো স্বামী স্ত্রীর সম্পর্ক গড়ে ওঠেনি। রূপ চেয়েছিল তরির এইচএসসি এক্সাম শেষ করে কোথাও চান্স নিক, তারপর সব দেখা যাবে। সেই হিসেবে ভার্সিটির প্রিপারেশন নিয়ে অ্যাডমিশন দেয় তরি। অ্যাডমিশনের রেজাল্টের দিন দুপুরে তরি বারবার রুমের দিকে এদিক ওদিক যাচ্ছে। কি হবে এই টেনশনে ঘেমে উঠেছে, যদিও রুমে এসি চলছে। একটু পর রিশাদ চৌধুরী গম্ভীর মুখ করে তরির রুমে আসেন। তুমি কি এক্সাম ঠিকমতো দিয়েছিলে? এ কথা শুনে তরির টেনশন আরও বেড়ে যায়। না জানি কি হয়েছে। কেন বাবা, আমি চান্স পাইনি? তরি বলে চেঁচিয়ে ওঠে রিশাদ চৌধুরী। কইরে তোরা, মিষ্টির প্যাকেটটা নিয়ে আয়। তরি চমকে ওঠে, হাসি মুখে বলে, বাবা আমি? হ্যাঁ মা, তুই ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছিস। নিশ্চুপ চুপ করে জলমাখা চোখ নিয়ে বসে আছি মেঝেতে। তরিকে উঠিয়ে মিষ্টি খাইয়ে স্নেহের সাথে বুকে জড়িয়ে নেন রিশাদ চৌধুরী। তরি ছলছল চোখ নিয়ে ওনার দিকে তাকায় আর বলে, বাবা উনি কোথায়? কে? রূপ? ও তো সেই কখন বেরিয়েছে, আমাকে বলে যায়নি। তুমি না হয় ওকে ফোন করো, দেখো কোথায় আছে ও। হাসি মুখে ফোনটা তুলে রূপের নম্বরে কল দেয় তরি। কয়েকবার বাজার পরও যখন ফোন ধরল না, তরি রেগে গিয়ে নিজের মোবাইলটা অফ করে রাখলো। সন্ধ্যা হয়ে গেল, তাও রূপ বাড়ি ফিরল না। তাই উপায় না পেয়ে ছাদে চলে গেল। কিন্তু সেখানেও বিপত্তি, ছাদের দরজাটা লক করা। সেখান থেকেও মন খারাপ করে রুমে ফিরে এলো। কিন্তু রুমে এসে দেখে কয়েক মুহূর্তের মাঝে কতটা চেঞ্জ। সমস্ত রুমে বেলুন ছড়ানো, ওর বিছানার উপর একটা হালকা গোলাপি রঙের শাড়ি, এরপর গোলাপের বুকে একটা ভাঁজ করা কাগজ এবং সাদা ও গোলাপের মিশ্রণে চুড়ি। গোলাপগুলো মুখের কাছে নিয়ে পাপড়িগুলোর সাথে একটু ঠোঁট ছুঁয়ে নেয় সে। একদম তরচাদা গোলাপ সবগুলো। শাড়ির পাশে রাখা কাগজটির ভাঁজ খুলে দেখতে পায়। রেগে গেলেন তো? রূপের হলেন। দেরি না করে বেলকনিতে আসুন। কথাটি পড়ে তরি হেসে দেয়। ধীর পায়ে গিয়ে বেলকনিতে গেলে সে দেখে হাজারো রকমের ফুলের ওপর বিভিন্ন রঙের ডিম লাইট জ্বলছে, যাতে সব ফুলের সৌন্দর্য দ্বিগুণ পরিমাণে বৃদ্ধি পেয়েছে। ওখানে একটা কাগজে লেখা আছে, শাড়িটা অন্য কারোর জন্য নিয়ে আসেনি, তাই শাড়িটা পরে জলদি ছাদে চলে আসুন। তরি আর দেরি না করে শাড়ি ও চুড়ি পরে হালকা সাজে চলে যায় ছাদে। ছাদটা ছোট ছোট সাদা, লাল, নীল, হলুদ সবুজ ডিম লাইটে সাজানো হয়েছে। জায়গায় জায়গায় বড় বড় ফুলের তোড়া বসানো হয়েছে এবং একটা মাঝারি আকারের চৌবাচ্চা রেখে তাতে ছোট ছোট মোমবাতি ও গোলাপের পাপড়ি ছিটিয়ে দেওয়া হয়েছে। এক কথায় যাকে বলে ছাদটির সৌন্দর্য হাজার গুণ পরিমাণে বেড়ে গেছে। তরি ছাদের যে জায়গায় দাঁড়িয়ে আছে তার পেছনে বসে গিয়ে একজন বলে ওঠে, কিছু কথা বলবো, মন দিয়ে শোনো। আমি যে তোমায় ভালোবাসি কথাটা সত্য, তবে তোমায় আমি ভালোবাসতে জোর করব না। শুধু একটিবার বলো ভালোবাসি, আর কোনোদিন ভালোবাসতে হবে না। মরুভূমির তপ্ত বালিতেও পা দিতে হবে না আমার জন্য। তোমাকে নিশিরাতে পা ভিজাতে হবে না। আকাশ বাতাস শুনুক তোমার প্রতিধ্বনি। সবাই জানুক কেউ আমায় ভালোবেসেছিল, আমার হৃদয়ের ডাকে কেউ সাড়া দিয়েছিল। শুধু এইটুকুই চাই আমি।
কাছে আসো না বা না আসো, কোনো আপত্তি নেই। হৃদয়কে না হয় একটিবার হলেও সান্ত্বনা দিতে পারবো। কেউ তো অন্তত একটিবার প্রাণের ছোঁয়া দিয়েছিল। মুহূর্তের মধ্যে শুকিয়ে যাওয়া নদীতে আবার ঝড়ের বেগে অশ্রুর বন্যা বইছিল। শুধু এতটুকুই চাই, আমি এর চেয়ে বেশি চাই না। হয়তোবা আমি তোমায় আকাশের চাঁদে এনে দিতে পারবো না, পূর্ব দিকে ওঠা সূর্য দিকেও হাতে তুলে দিতে পারবো না। পারবো রজনীর পর রজনী জেগে তোমার জন্য অপেক্ষা করতে। তুমি যে একটা পবিত্র প্রস্ফুটিত ফুলের মঞ্জুরি। তুমি হবে কি এই আপনিময় রূপের তরী? কথাগুলো শেষ হতে না হতেই তরী নিজেই বসে পড়ে, রূপকে জড়িয়ে ধরে বলতে থাকে, ভালোবাসি, প্রচুর ভালোবাসি। রজনীর পর রজনী না হয় একসাথেই জাগবো, মরুভূমিতে না হয় একসাথে পা দিব, নিশারাতে চাঁদের আলোয় দুজনে মিলে চন্দ্র স্নান করব। রূপের তরীতে অনেক আগে থেকেই ছিলাম, তবে আজকে কথাটির পূর্ণতা পেলাম। জ্যোৎস্নার আলোয় গা ভিজিয়ে আজ পূর্ণতা পেল রূপতরীর ভালোবাসা। ড্রয়িং রুমের সোফায় হাতে হাত জড়িয়ে পাশাপাশি বসে আছে রূপতরী। ওদের সামনে বসে আছে আদ্রিয়ান ও আরিশা। আরিশার চোখে একটু একটু জল। তরীয় রূপের বলা কথাগুলো শুনে গায়ে কাঁটা দিয়ে উঠেছে ওর। এতটা ভালো কেউ কাউকে বাঁচতে পারে? আরিশার চোখের কোণে জমা বিন্দু পরিমাণ জলটুকু আদ্রিয়ান হাতের আঙ্গুলের সাহায্যে মুছে দিল। তরী সোফা থেকে উঠে গিয়ে শেলফে রাখা একটা অ্যালবাম আনলো। সেখানে রূপতরীর আগের কত শত স্মৃতি রয়েছে। শুধু তাই নয়, রূপ তার রুমের দেয়ালে বড় করে তরীরও নিজের একটা ছবি বড় করে গ্লাস দিয়ে বাঁধিয়ে রেখেছে। আরিশা রূপকে নরম গলায় জিজ্ঞেস করলো, আঙ্কেল, এতটা ভালোবাসা যায় কাউকে? কাউকে কতটা ভালোবাসা যায় সেটা আমার জানা নেই, তবে তরীর প্রতি ভালোবাসাটা না কমে শুধু বাড়ছে। তরীর জন্য আমার ভালোবাসাটা অন্য সবার কাছে অসীম পরিমাণে হলেও আমার কাছে সবসময় বিন্দু পরিমাণই মনে হবে। আমি প্রতিদিন নতুন করে কে ভালোবাসি, নতুন করে আমার ওর সংসারটা গোছাই, নতুন করে ওর সাথে নিজেকে অনুভূতিতে ভেজাই। দেওয়ালে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়েছিল। রূপের কথাগুলো শুনে ওর চোখে জল চলে এলো। বাড়িতে প্রথম হবু বউ এসেছে, আর এমন সময় এতটা ইমোশনাল সবাই, এটা কি মানায়? তাই সবাইকে উদ্দেশ্য করে তরি বলে ওঠে, এই প্রথম আরিশা আমাদের বাড়িতে এসেছে, আর এমন সময় সবাই এত কান্না কান্না ভাব নিয়ে বসে আছো কেন? চলো চলো, সবাই একসাথে লাঞ্চ করব। তরির কথা শুনে রূপ উঠে তরির সাথে ডাইনিং রুমে চলে গেল। ড্রয়িং রুমে বসে আছে আদ্রিয়ান ও আরিশা। আরিশার হাতের উপর হাত রেখে আদ্রিয়ান বলল, সরি, আমি তোমায় সবসময় বকাঝকা করি তাই না? বাট আই প্রমিস, আজ থেকে তোমায় আর কোনো অভিযোগ করার সুযোগ দেব না। আমার মাকে যেমন করে বাবা ভালোবাসে, হয়তো তেমন করে তোমায় ভালোবাসতে পারবো না, কিন্তু তোমায় সবসময় চেষ্টা করব খুশি রাখার। তোমার সব ইচ্ছে পূরণ করব। তুমি সবসময় যা বলো তাই আমার ভালোর জন্যই তো বলো, তাই না? তাহলে এখন সরি কেন বলছো? তবে হ্যাঁ, আমার কিছু আবদার তোমায় রাখতে হবে। আবার কি আবদার শুনি? এই ধরো, প্রতিদিন বিকেলে আমার জন্য বেলি ফুলের মালা আনতে হবে, এবং সেটা তুমি নিজের হাতে আমায় খোপায় গুজে দেবে। তারপর বৃষ্টি ভেজানো সন্ধ্যায় ঠান্ডা লাগলেও আমার সাথে ছাদে দাঁড়িয়ে বৃষ্টি বিলাস করতে হবে। ও, তারপর শীতের রাতে আমাকে বুকে জড়িয়ে ঘুমাতে হবে। ও, এই ব্যাপার? তাহলে এসো, এক্ষুনি ধরি। এই না, হয়েছে, আর কিছু লাগবে না। আমার এমন ছোট ছোট আবদার পূরণ করলেই হবে। এগুলো ছোট ছোট আবদার? আদ্রিয়ানের একথায় আরিশা চোখ বড় বড় করে ওর দিকে তাকায়। একটু ভয় পেয়ে আদ্রিয়ান বলে, না না, ঠিক আছে ঠিক আছে। রাত 12টা বাজতে চলল। রূপসী কখন বেরিয়েছে, কোথায় যেন যাবে বলেছে। আদ্রিয়ান ও তরি ড্রয়িং রুমে বসে অপেক্ষা করছে রূপের জন্য, কিন্তু রূপের আসার নামগন্ধ নেই। আদ্রিয়ান তরিকে ঘুম ঘুম চোখে বলে, মা, আমি না হয় ঘুমিয়ে পড়ি, তুমিও গিয়ে ঘুমিয়ে পড়ো, অনেক রাত হয়েছে। বাবা আসলে আমি দেখব, তুমি ঘুমিয়ে পড়ো। আদ্রিয়ান চলে গেলেও তরি সেখানে বসে থাকে। একটু পর নিজের ফোন খুঁজতে থাকে তরি। ফোনটা কাছে না থাকায় রুমে চলে যায় সে। রুমে যাওয়ার পর টেবিলের ওপর থেকে ফোনটা নিয়ে যেই না রুম ছেড়ে চলে আসবে, ঠিক তখনই সে খেয়াল করে বিছানার উপর প্রতিবারের মতোই আজও গোলাপের একটা ফুল রাখা, তার পাশে একটা শাড়ি ও 1 ডজন ম্যাচিং চুড়ি, পাশে একটা কাগজ। তরি আনমনেই হেসে দেয়। আজ ওদের ম্যারেজ অ্যানিভার্সারি, এবং এই দিনটিতে প্রতিবারই রূপ তরির জন্য সারপ্রাইজ প্ল্যান করে, এবং প্রত্যেকবার সারপ্রাইজটা সেম হয়। এবার আর ভুল না করে শাড়িটি পরেই ব্যালকনিতে যায় সে। সেখানে প্রতিবারের মতোই অনেক রকমের ফুল, এবং তার মাঝে আরেকটি কাগজ, যেখানে লেখা, আজ তোমায় শাড়ি পরতে বলবো না, কারণ আমি জানি তুমি শাড়িটি পরে এই কাগজটি পরছো। তাই দেরি না করে ছাদে চলে এসো। তরি আবারও হেসে দেয়। সোজা চলে যায় ছাদে। একই সাজ, একই লাইটিং, সবকিছু একই রকম আছে, কিন্তু ভালোবাসাটা একরকম নেই ওদের মাঝে। সেটা যে শতগুণ পরিমাণে বেড়ে গেছে। আজ আবারও তরির পেছন থেকে হাঁটু গেড়ে বসে আছে রূপ। আজ আবারও বলতে চায় নিজের মনের কথা, কিন্তু প্রতিবারের মতো আজ আর তরি রূপকে বলতে দিল না। তার আগেই রূপকে জড়িয়ে ধরে বলে ফেলল, বলতে হবে না, আমি তো আপনারই তরি, আমি তো রূপের তরি, যা আগেও ছিলাম, এখন আছি এবং সারা জীবন থাকব।
রূপ নিজের ভালোবাসার আবেশে আরো শক্ত করে জড়িয়ে ধরল তরিকে। সমাপ্ত।